শোনা যাচ্ছে? তাই বুঝলেন? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার শুরু করি। সাউন্ডের প্রবলেম হলে একটু বলবেন সাথে সাথে, হ্যাঁ? আপনাদের তো আজকে চতুর্থ ক্লাস, তাই তো? আচ্ছা, আমরা আজকে একটা শীট দেখবো। তো শীটটা আমি একটু দেখাই। তো আমি একটা শেয়ার করছি আপনাদের দেখার কথা। আহ এরকম একটা, এটা আশা করি আপনাদের হয় নাই এখনো। আশা করতেছি এখনো করা হয় নাই। এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, এটা একটু দেখেন সবাই। হ্যাঁ, আমাদেরকে এরকম একটা, ওই যে আমাদের স্কোর কার্ড হয় না, আমাদের ক্রিকেটের যে স্কোর কার্ড হয়, এরকম একটা স্যাম্পল একটা স্কোর হিসাবের মতো একটা আর কি। এখানে অনেকের নাম ঠিকানা অনেক কিছু দেওয়া আছে, রান দেওয়া আছে, উইকেট দেওয়া আছে। তবে এটার জন্য কি কি করা লাগবে সেটা বলা আছে হচ্ছে উপরে। হ্যাঁ, তো দরকার নাই। আমি একটু আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিই, আপনারা একটু হোয়াটসঅ্যাপে দেখেন। হোয়াটসঅ্যাপে একটু প্রশ্নটা দিয়ে দিচ্ছি। তো হলো, হোয়াটসঅ্যাপের নাম কি? BCA 25। জি স্যার।
হোয়াটসঅ্যাপে দিছি, চাইলে আপনারা একটু নিজেরাও দেখতে পারেন আর কি। ঠিক আছে, কোশ্চেনটা দিয়ে দিছি। Okay, এখন আমাদের কাজ হচ্ছে এটা একটু পড়া, এখানে আসলে ঠিকই বলছে। তো এগুলো তো আমরা পারবো, এগুলো ওয়ার্ডে শিখছি, যে ক্যালিব্রি ফন্ট, ফন্ট সাইজ ঠিক করা, ফন্টকে বোল্ড করা, তারপরে হচ্ছে আদার টেক্সটের ক্ষেত্রে ফন্ট সাইজ 12 করা, সেল ফরম্যাটিং করা, এগুলো আমরা শিখছি। একটা লোগো নিয়ে আসা, এটাও আমরা ওয়ার্ডে শিখছি, নতুন করে কিছু শেখার নাই। যে কিভাবে একটা ইমেজের সাইজ রিসাইজ করতে হয়। আমাদের মেইন কাজটা এখান থেকে শুরু। ঠিক আছে, মেইন কাজটা কি শুরু, আমাদেরকে হচ্ছে জার্সি নাম্বার দিতে হবে, এই যে প্রথম যে কলামটা আছে জার্সি নাম্বার। আচ্ছা, আপনাদের ক্লাসে কতজন আছেন আপনারা? এরকমই আসে 14-15 জন, 10-15 জন কি ক্লাসে থাকে, নাকি আরো আসে? 16-17 জন আসে স্যার, আজকে 14 জনের মতো আপনারা আসছে। টোটাল টোটাল কতজন? টোটাল তো সেটা হয় 30 জনের লিস্ট স্যার, যে প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স যে শিট আছে ওখানে 30 জনের নাম আছে এখন। আচ্ছা, তাহলে 30 জনই, আচ্ছা ঠিক আছে। জি, ক্লাস করে মোটামুটি 19-20 জন মতো ক্লাস করে, আজকে একটু কম আছে। আচ্ছা, তাহলে ঠিকই আছে, আমাদের শুরু করা যায়। তাহলে আপনি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। আচ্ছা, এইখানে একটু পড়েন তাহলে, দেখেন। আপনাদের এখন পর্যন্ত আমি যে শুনলাম, আপনার হচ্ছে স্যালারি শিট, রেজাল্ট শিট, এইগুলো পড়ানো হয়েছে, তাই তো? হয়েছে। ও তাহলে করো, ওই প্রশ্ন দেখাচ্ছি। আর কোনো শিট কি করানো হয়েছে? না স্যার। আপনারা এখানে কি কি ফাংশন শিখছেন? ইফ শিখছি আমরা, ইফ এর ব্যবহার শিখছি, ইফ, মিন, ম্যাক্স, সাম, এভারেজ, এগুলো শিখছি না? জি স্যার, ই স্যার সামের সাম শেখা হয়েছে। হ্যাঁ, সাম, তারপরে হচ্ছে ইফ, ইফ অর, ম্যাক্স, মিন, এগুলো অর শেখা শিখছেন, হয়েছে। এন্ড শিখছেন, তাই না? আচ্ছা, আমাদের আজকে নতুন দুটো And- শিখতে হবে। না না স্যার, এন্ড শেখানো হয়নি। ইফ আচ্ছা, এন্ড এন্ড অর দেখানো শিখছেন তো, হয়নি। অর অর জি জি, অর দেখানো হয়েছে। ইফ তো ইফ অর শিখছেন, দেখানো। ইফ অর এগুলো শিখছেন। আচ্ছা, জি, তো আমাদের আজকে নতুন দুটো ফাংশন শিখতে হবে। একটা নাম হচ্ছে ম্যাথ, আর একটা হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে, এই দুটো ফাংশন আমাদের এই কাজটা করার জন্য শিখতে হবে। আর আগে যেগুলো শিখছি সেগুলো লাগবে। আর নতুন একটা শিখতে হচ্ছে ডাটা ভ্যালিডেশন শেখা, ডাটা ভ্যালিডেশন আমাদের শিখতে হবে। ডাটা ভ্যালিডেশনের কাজটা হচ্ছে আহ প্রথমে জার্সি নাম্বারের ক্ষেত্রে আমাদের ডাটা ভ্যালিডেশনের কাজটা করে আসতে হবে। ডেটা ভ্যালিডেশনের কিছু দেখানো হয়েছিল গত ক্লাসে। হ্যাঁ, তাহলে তো ভালো, জি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের টোটাল রানস। এখানে ডাটা ভ্যালিডেশনের বেশ কিছু কাজ আছে, ধরেন ইউনিক নাম্বার করতে হবে, তারপর বলছে যে জার্সি নাম্বার 4 ডিজিটের বেশি হবে না, এটা একটা নিউমেরিক ভ্যালু হবে, এরকম 3টা কন্ডিশন দেওয়া আছে, 3-4টা কন্ডিশন দেওয়া আছে জার্সি নাম্বারে ডাটা ভ্যালিডেশন করার সময়। আচ্ছা, ডাটা ভ্যালিডেশন আসলে কখন করতে হয় কেউ বলতে পারবেন? ডাটা ভ্যালিডেশন ডাটা দেওয়ার আগে করতে হয় না ডাটা দেওয়ার পরে করতে হয়? ডাটা ভ্যালিডেশনটা অবশ্যই আপনাকে ডাটা ইনপুট দেওয়ার আগে করতে হবে। এক্সেলে ডাটা ভ্যালিডেশনের কাজ আপনাকে অবশ্যই ডাটা ইনপুট করার আগে ডাটা ভ্যালিডেশনের কাজটা করে আসতে হবে, যেন ভ্যালিড ডাটা অর্থাৎ বৈধ ডাটা যেন আপনার সেলের মধ্যে আসে। যদি মানে বৈধতা না থাকে, তাহলে সেই ডাটাটা যেন আপনার সেলে ইনপুট হইতে না পারে। এই আপনার সিকিউরিটি প্রোভাইডের জন্যই আমরা ডাটা ভ্যালিডেশনটা করে থাকি। আপনি যেন কোনো ইনপুট দিলেই যেন ইনপুটটা সেলে চলে না আসে। ঠিক আছে।
যেন একটা প্রিসাইজড ফরম্যাটে ডাটাটা আসে, ইনপুটে আসে বা আপনার সেলে আসে, এর জন্যই ডাটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করা হয়। আর নর্মালি অন্যান্য যত ক্যালকুলেশন আমাদের আছে, ফর্মুলা, এগুলো তো আমরা ডাটার উপরেই কাজ করি, ডাটা ইনপুট নেওয়ার পরে কাজ করি। ভ্যালিডেশনটা একটু কিন্তু ব্যবহারটা একটু ডিফারেন্ট। আপনাকে ডাটা ইনপুট নেওয়ার আগেই আপনাকে ডাটা ভ্যালিডেশন করতে হবে, এছাড়া হবে না। ঠিক আছে, ডাটা ইনপুট নিয়ে আপনি ডাটাকে ভ্যালিডেশন করতে পারবেন না। ইনপুট নেওয়ার আগে আপনার যেই সেলগুলোতে ডাটা ভ্যালিডেট করা লাগবে সেই সেলগুলোকে আগে ডাটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে হবে, তারপরে আপনাকে ওইখানে ডাটা ইনপুট করতে হবে। এগুলো আমরা দেখবো। হ্যাঁ, টোটাল রানসের ক্ষেত্রে আমাদের কি বলছে যে আমাদের ক্যালকুলেট করতে হবে টোটাল রান ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে, যে আপনার কনসিডার করতে হবে প্রতি উইকেট, কেউ যদি উইকেট পেয়ে থাকে তাহলে প্রতি উইকেটের বিনিময়ে 20 রান করে কনসিডার করতে হবে। আর টোটাল রান হবে হচ্ছে সামেশন অফ অল ম্যাচেস রান, সমস্ত রান ম্যাচে সে যত রান করছে, প্লাস সামেশন অফ ইকুইভ্যালেন্ট রানস ফর ইচ উইকেট, প্রত্যেক উইকেটের জন্য ইকুইভ্যালেন্ট যে রান আছে সেটার সাথে টোটাল রানকে যোগ করতে হবে। ঠিক আছে, মানে উইকেট গুলোকে আপনার রানে কনভার্ট করে তারপরে টোটাল রানের সাথে প্রতি উইকেটের জন্য আপনি ইকুইভ্যালেন্স রান যেটা আছে সেটা যোগ করবেন, তাহলে আপনার টোটাল রান আসবে। আর প্লেয়ার অফ দ্য সিরিজের জন্য কি হবে, প্লেয়ার অফ দ্য সিরিজ হবে হচ্ছে হায়েস্ট রানস ওনার উইল বি প্লেয়ার অফ দ্য সিরিজ, হায়েস্ট রান ওনার হচ্ছে প্লেয়ার অফ দ্য সিরিজ হবে। আর শো নেম প্লেয়ার অফ দ্য সিরিজ ইউজিং ফর্মুলা, শো নেম অফ দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ, অর্থাৎ যিনি হায়েস্ট রান গেটার তার নামটা আপনাকে লিখতে হবে ফর্মুলার মাধ্যমে। আচ্ছা, তাহলে আমাদেরকে হচ্ছে প্লেয়ার অফ দ্য সিরিজের নাম দেখাতে হবে, এটা কাউন্টার ক্লকওয়াইজ, প্লেয়ার্স নেম শুড বি বোল্ড, এটা করতে হবে। এভারেজ রান করতে হবে, ক্যালকুলেট এভারেজ রানস বেসড অন টোটাল রানস এন্ড টোটাল ম্যাচেস প্লেড বাই ইউজিং ফর্মুলা, এভারেজ রানটা ক্যালকুলেট করতে হবে। আর হচ্ছে রেটিং বেসড অন টোটাল রানের উপর ভিত্তি করে আমাদেরকে ফর্মুলা ব্যবহার করে দিতে হবে যে প্লেয়ার গেট 1 স্টার ফর 1 স্টার রেটিং ফর ইচ 100 রান অফ টোটাল রানস, প্লেয়ার উইল গেট 0 রেটিং ইফ টোটাল রান ইজ লেস দেন 100। প্রতি 100 রানের জন্য একটা করে স্টার পাবে, আর 100 রানের কম হলে কোনো স্টার পাবে না। ঠিক আছে, 0 রেটিং পাবে। তাহলে আমাদের মোটামুটি অনেকগুলা কাজ, সেটা কিন্তু অনেক বড়, অনেক কাজ আছে, আমাদেরকে আসলে এখন কাজটা কমপ্লিট করা লাগবে। তো আমরা প্রথমে এই শীটটা একটু তুলে নিব, যারা সাথে সাথে করতে চান করে ফেলতে পারেন, যেহেতু ছবিতে আসছে করে ফেলতে পারেন। সেটা থাকলো, আমরা একটু ডাটাটা তুলে ফেলি।
কি বলবো আমি? তাহলে তাহলে কি করা যায়? সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার, এরপরে হচ্ছে জার্সি নাম্বার, তারপরে হচ্ছে নেম, নেম, তারপরে হচ্ছে ফার্স্ট ম্যাচ। একটা কলাম বাকি রেখে তারপরে কলামে সেকেন্ড ম্যাচ হবে, তাই না? সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ, আর সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ। তারপরে এইগুলাকে মার্চ করে দিব, এটাকেও মার্চ করে দিব, এটাকেও মার্চ করে দিব। এইখানে এইখানে হচ্ছে রান, WKTS উইকেটস, রান, WKTS। এটা আমরা কপি পেস্ট করে দিই। এরপরে রানটাকে কেটে দেখতে হবে। 55, 30, 40, 50, 55, 30, 40, 50, 55, 50, 60, 55, 80, 12, 12, সিরিয়াল নাম্বার হবে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। জার্সি নাম্বার আমরা এখন দিব না, কারণ জার্সি নাম্বারের মধ্যে হচ্ছে আমাকে ডাটা ভ্যালিডেশন করতে হবে, তারপরে জার্সি নাম্বারের ডাটা ইনপুট করতে হবে। আমাদের কোশ্চেনে যেরকম বলা ছিল যে জার্সি নাম্বারকে আগে কি করতে হবে, ভ্যালিডেট করতে হবে। জার্সি নাম্বারে অ্যাপ্লাই ভ্যালিডেশন, তাহলে আমরা জার্সি নাম্বারে এই সেলটা এখন করব না, ইনপুট এখন দিব না, আগে ভ্যালিডেট করব তারপর ইনপুট দিব। আমরা আগে যেগুলো ভ্যালিডেশন নাই সেই ডাটাগুলো ইনপুট দিয়ে দিব। এখানে ভ্যালিডেশন নাই, নেমে কোনো ভ্যালিডেশন নেই, নেম গুলো ইনপুট দিয়ে দিই। নেমের এটাকে মার্চ করে দিলাম, জাস্ট সেলগুলোকে মার্চ করে দিলাম, সিরিয়াল নাম্বারটাকে মার্চ করে দিলাম, এগুলাকে ভ্যালিডেশন বর্ডার দিয়ে দিই, অল বর্ডার। আর উপরে সেলে হচ্ছে আমাদের ওই যে নাম আর ইয়া থাকবে আর কি। এই পাশে কিছু সেল আছে, টোটাল রান, টোটাল
runs overload runs where of the অল্টার চেপে এন্টার দিলাম, নিচের লাইনে আসলো, একই সেলে নিচের লাইনে আসলো। অল্টার চেপে এন্টার দিলে একই সেলে নিচের লাইনে আসে। অর্ডার দিলাম, এন্টার দিলাম, সবকিছু গোল করে দিলাম। এরপরে এটা হচ্ছে আপনার আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। এরপরে কাজ কি, এই যে উপরে এটা লিখে দিবেন আপনি, এগুলাকে মার্চ করে ওটাকে মার্চ করবেন, মার্চ করে লিখে দিবেন হচ্ছে বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা থ্রি ম্যাচ বাংলাদেশ। হ্যাঁ, রেকর্ড হইতেছে তো। রেকর্ড তো হইতেছে, একটু বোল্ড করে দিবেন, ক্যালিব্রে 20 ফন্টে করে দিবেন। তারপরে যদি জায়গার প্রয়োজন হয় ওই জায়গা বুঝতে নিয়ে নিচ্ছে জায়গা নিয়ে নিচ্ছে আর কি, বা একটু বেশি। ওকে, এখন হচ্ছে আমাদের ছবি আনতে হবে। ক্লাসগুলো দিয়ে দিব, আমরা তো হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়ে খেয়াল করেন না, হোয়াটসঅ্যাপে তো দিয়ে দিই ক্লাসগুলো, হোয়াটসঅ্যাপে চেক করবেন গ্রুপে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কাজ কি, ছবি। ছবি একটা আমরা আনি, ছবি কোথায় আছে, আমাদের কিন্তু, আচ্ছা, আমরা পিকচার দিস ডিভাইস, এটাকে আপনি যে এখান থেকে রিসার্চ করে দিবেন 0.32 বাই 0.32 দিতে বলছে, লক স্পেস কিছুটা উঠাই দিয়ে 0.32 বাই 0.32 নিজেদের একটা ছবি বলছে এখানে, এটা এখানে আসতে পাশে ড্র্যাগ করে বন্ধ করে দিন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আমাদের উপরের কাজটা ছিল, সেটার উপরে কাজটা ছিল আর কি, মোটামুটি। এখন আমরা মূল কাজে যাবো, এতক্ষণ শীটটা সুন্দর করে সাজাইলাম, এখন আপনাকে মূল কাজ করতে হবে আর কি। তো প্রথম কাজ হচ্ছে জার্সি নাম্বারের ভ্যালিডেশন, জার্সি নাম্বারের ভ্যালিডেশন করতে হবে। ভ্যালিডেশন করা লাগবে এই কটা সেলকে, তাই না? যে কটা সেলকে ভ্যালিডেশন করতে হবে আগে ওই সেলগুলোকে সিলেক্ট করতে হবে। আচ্ছা,
হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই? হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড না হলে তো পাবেন না। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি মনে হয় অ্যাডমিন না। add করতে পারবো না। স্যার রাহেন আমাকে একটু রাহেন অ্যাডমিন, রাহেনের সাথে যোগাযোগ করেন আপনি। আপনার হচ্ছে এসএসসি রায়হান, ওনার সাথে যোগাযোগ করেন। উনি অ্যাডমিন, উনি অ্যাড করতে পারবেন আপনি। অ্যাড করে রায়হানের সাথে যোগাযোগ করেন এখনই। রায়হানকে একটা নক দিয়ে বলেন যে হোয়াটসঅ্যাপে একটু আপনার ক্লাস রোল মেল লিখে একটু বা কল দিয়ে একটু রিকোয়েস্ট করেন, দিয়ে দিবে, সমস্যা নেই। অন্যান্যরা জয়েন হয়েছে কিভাবে ক্লাসরুমে? স্যার ক্লাসরুমে জয়েন হয়েছি তো আমাকে মেইল থেকে আর কি দেওয়া হয়েছিল আইডি। হোয়াটসঅ্যাপে জয়েন হয়েছে কিভাবে? হোয়াটসঅ্যাপে তো আমি জয়েন হইতে পারি না, আমার আর কিছুই জানি না এই সম্পর্কে। না, যারা জয়েন হয়েছেন তারা কিভাবে জয়েন হয়েছিল হোয়াটসঅ্যাপে? তারা যেভাবে হয়েছেন আপনার ক্ষেত্রে একই প্রসেস ছিল, আপনি হয়তো ফলো করেন নাই আর কি। সবার জন্য একই process ছিল, আপনি হয়তো টাইমলি কেউ ফলো তো করছেন। বলতেছে। কিন্তু হোয়াটসঅ্যাপ তো খুলছে অনেকদিন আগে, স্যারই তো ওই সময় আমাদের লিঙ্ক দেওয়া দিয়ে হয়েছিল। দিয়েছিল। ওই সময় তো লিংক দিয়ে দিল। আচ্ছা আমাকে একটু কোনোভাবে ইনভাইট করে দেওয়া যায় কিনা চ্যাট বক্সে? রায়হান স্যারই তো অ্যাডমিন, তার কাছে বলেন, আমরা হয়তো পারবো না। আচ্ছা, স্যার রায়হান যেদিন স্যার, আমরা প্রথম ক্লাস করছিলাম সেদিনই হচ্ছে লিংক দিয়ে দিয়েছিল এবং আমাদেরকে অ্যাড করছিল। তো প্রথম ক্লাস যেই এতে নেওয়া হয়েছিল ওখানে আসলে আমাদের এই বিষয়গুলো আছে। আচ্ছা, তাহলে আপনি এটা রায়হানের সাথে যোগাযোগ করেন, রায়হান তো অ্যাডমিন, ও দিতে পারবে আর কি। ঠিক আছে, এটা আমরা মেম্বার এটা পারবো না, যারা মেম্বার আছে, ও অ্যাডমিন আছে, ওকে বললে ও দিতে পারবে। এছাড়া possible না। তাইলে এইটা আমাদের এই সেলগুলো হচ্ছে জার্সি নাম্বার ভ্যালিডেশন দরকার। তো আবারও বলতেছি, যদি আপনার কোথাও ডাটা ভ্যালিডেশনের কথা বলে, যদি কোথাও কোশ্চেনে এক্সেলে যদি কোথাও বলে যে ডাটা ভ্যালিডেশন, তাহলে যেই ডাটার জন্য আপনি ভ্যালিডেশন করবেন, এখানে কি জার্সি নাম্বার এই কলামটার জন্য আমরা এই কলামের ডাটাকে আমরা ভ্যালিডেশন করতে চাই, তাহলে এই কলামে ডাটা ইনপুট করার আগেই আপনাকে ভ্যালিডেশনটা করে আসতে হবে। যার জন্য আমরা এখানে শুধুমাত্র এই জার্সি নাম্বার এই কলামটা ফাঁকা রাখছি। এই কলামে যেহেতু আমাকে ডাটা ভ্যালিডেশন করতে হবে, বাকি সমস্ত কলাম কিন্তু আমরা ডাটা হুবহু টাইপ করছি, এক্সেপ্ট জার্সি নাম্বারের এই কলামটা ছাড়া। কারণ এখানে আগে আমার ডাটা ভ্যালিডেশন করতে হবে, তারপর আমাকে ইনপুট দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ডাটা ভ্যালিডেশনের কাজটা শুরু করব। একটু সুন্দর করে দেখি কি কি বলছে। ইউনিক জার্সি নাম্বার ফর ইচ প্লেয়ার। জার্সি নাম্বার should be 4 digit, text and numeric values। ঠিক আছে, 4 digit হবে এবং সেটা টেক্সট এবং নিউমেরিক ভ্যালু হবে, এবং সেটাকে ইউনিক হইতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন প্রত্যেকটা জার্সি নাম্বার ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা জার্সি নাম্বার কিন্তু ভিন্ন ভিন্ন, এটা দেখতে পারেন। এটা হচ্ছে ইউনিকনেস। ইউনিক মানে কি? ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয়, মানে যেটার আর যেটা কোনো কপি নাই, ডুপ্লিকেট ডুপ্লিকেট নাই, নাই। ডুপ্লিকেট নাই। ঠিক আছে, তো দেখেন জার্সি নাম্বার এখানে কোনো ডুপ্লিকেট নাই, কোনো সেলের সাথে কোনো ডাটার হুবহু কোনো ডুপ্লিকেট নাই। কিন্তু আমরা একটু খেয়াল করলে দেখবো কিছু সিমিলারিটি আছে, কিন্তু ডুপ্লিকেট না, কিন্তু হুবহু সিমিলারিটি আছে। সিমিলারিটি কি বলেন তো? যে জার্সি নাম্বার। হ্যাঁ, যে এনটা মিলে যে দিয়ে সব শুরু, জায়গায়। এটা একটা সিমিলারিটি। আর জি স্যার। চারটা, প্রত্যেকটারই চারটা করে আপনার টেক্সট আছে, তাই না? চারটা করে ডিজিট আছে, ডিজিট বা ক্যারেক্টার জি বলে, স্যার। ক্যারেক্টার আছে। চারটে ক্যারেক্টার আছে। তো এই ক্যারেক্টার গুলোর মধ্যে প্রথম দুইটা দেখেন হচ্ছে টেক্সট, পরের দুইটা হচ্ছে নাম্বার। নাম্বার। এটা কিন্তু এই প্রপার্টি সমস্ত ডাটার ক্ষেত্রেই মিলে যাচ্ছে। তাহলে আপনাকে টোটালি কি করতে হবে? আপনাকে ইউনিক করতে হবে, আপনাকে অবশ্যই দেখতে হবে সেটা 4 ক্যারেক্টারের কিনা, আপনাকে অবশ্যই দেখতে হবে প্রথম দুইটা ক্যারেক্টার জেএন কিনা, প্রথম দুইটা ক্যারেক্টার অবশ্যই জেএন কিনা, এবং লাস্টের দুইটা ক্যারেক্টার দুশো সত্তর টাকা দিছো না? এটা আপনাকে একটু সাড়ে বুঝতে হবে। 12 থেকে 270 টাকা প্রাইস, তাহলে
এটা আপনাকে একটু মেনটেন করতে হবে। এই কয়েকটা কাজ আমাদের করা লাগবে। তো এখানে আপনাকে এই ডাটা ভ্যালিডেশনের জন্য আপনাকে আবার দুইটা ফাংশন, আমাদের এই কাজটা করার জন্য আবার লেফট রাইট নামে দুইটা নতুন ফাংশন শিখতে হবে। সহজ সহজ ফাংশন, এগুলো একদম সহজ ফাংশন, কোনো কঠিন কোনো ফাংশন না। তো ডাটা ভ্যালিডেশনের কাজটা আমরা শুরু করবো কিভাবে আসলে? আমরা প্রথমে যেই সেলগুলোর জন্য ডাটা ভ্যালিডেশন করতে হবে সেগুলোকে সিলেক্ট করে নিব। প্রথমে সেগুলোকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে চলে যাব হচ্ছে ডাটা, চলে যাব হচ্ছে ডাটা, ডাটা থেকে এই যে ডাটা ভ্যালিডেশন, ক্লিক করলেই এই যে আপনার ডাটা ভ্যালিডেশন। ঠিক আছে, এইখান থেকে আপনি দিবেন কাস্টম। আমাদের এই কাজের জন্য কাস্টম দেওয়া লাগবে। অন্য কোনো কন্ডিশন আসলে সেক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন অপশন আছে, সেটা আমাদের কাজের ক্ষেত্রে যখন করবো তখন আমরা দেখবো। আমাদের এই কাজের জন্য কাস্টম নিতে হবে। কাস্টম নিয়ে এইখানে আপনাকে ফর্মুলাটা এখানে লিখতে হবে। এই ফর্মুলাটা কেমন হবে? এই ফর্মুলাটা হচ্ছে আপনি এক্সেলে ফর্মুলা যেভাবে লেখেন হুবহু সেই একই ফর্মুলা, কোনো বৈপরীত্য নাই। আপনি নর্মালি একটা ফর্মুলা এক্সেলে যেভাবে লিখেন হুবহু সেইভাবে আপনি লিখেন। ডাটা ভ্যালিডেশন বলে আলাদা কিছু করা লাগবে এমন কিছু। তাহলে আমাদেরকে এখানে আহ কি কি কাজ ছিল? কাজ কি কি ছিল বলেন তো? ইউনিক, আমাদেরকে ইউনিক করতে হবে। 2 নাম্বার হচ্ছে কি করতে হবে? লেন্থ হতে হবে 4, 4 ডিজিটের, 4 ডিজিট। 3 নাম্বার হইতে হবে হচ্ছে প্রথম দুইটা জেন। 4 নাম্বার হইতে হবে হচ্ছে লাস্টের, লাস্টের দুইটা হবে হচ্ছে ডিজিট, লাস্ট দুইটা মানে নাম্বার হবে আর কি, এমন কিছু একটা। তাহলে আমাদের মোটামুটি 4টা কাজ আর কি এখানে। ঠিক আছে, এই 4টা কাজ নিয়ে আমাদের আগাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে করি। আচ্ছা, আমরা যদি একটু আবার ছবিটা যাই, আপনার কি এন্ড ফাংশন শিখছেন? এন্ড ফাংশন, এন্ড এন্ড শেখা হয় না, এখানে এন্ড ফাংশনটাও লাগবে। এন্ড ফাংশনটা কি আমরা একটু পরেই তাহলে শিখি। প্রথমে আমাদের এন্ড দিয়ে শুরু করতে হবে, এটা মাথায় রাখি যে প্রথমে এন্ড দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, এন্ড দিয়ে শুরু করার পর আমরা প্রথম হচ্ছে 2 নাম্বার কাজটা করব। আমাদের কাজের সুবিধার জন্য প্রথমে 2 নাম্বার কাজটা করব। ঠিক আছে, প্রথমে করব 2 নাম্বার কাজটা। এটা প্রথমে করতে চাই। এটা হচ্ছে লেন্থ 4 কিনা। তাইলে আপনারা একটা সেলের যে ডাটা আছে তার ক্যারেক্টার 4 কিনা এটা জানার জন্য একটা ফাংশন আছে। ফাংশনের নাম হচ্ছে লেন, লেন। এই লেনের মধ্যে আপনি একটা সেল অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, এই লেন B4, এটা মানে হচ্ছে B4 সেলের মধ্যে যে ডাটা আছে সেখানে কয়টা ক্যারেক্টার আছে সে গুনবে। ক্যারেক্টার মানে কি? ক্যারেক্টার মানে আপনি কিবোর্ডে যা কিছু টাইপ করেন সবকিছুই ক্যারেক্টার। ঠিক আছে, ABCD 1 2 3 4 থেকে শুরু করে স্পেশাল ক্যারেক্টার যা আছে, স্পেস, ট্যাব, সবকিছুই একটা করে ক্যারেক্টার। তো লেন, লেন ফাংশনের কাজ কি? B4 সেলের মধ্যে কতগুলা ক্যারেক্টার আছে সে গুনবে।
আপনাকে গুণে বলে দিবে। ঠিক আছে, এখন আমার আসলে এই লেন কত প্রয়োজন, অর্থাৎ কয়টা ক্যারেক্টার আসলে আমার কোশ্চেন বলছে যে আমার কয়টা ক্যারেক্টার এলাও, 4টা। 4টা। তাহলে আপনি এখানে কি চেক করবেন, এই ফাংশন আমাকে যে ক্যারেক্টারের গণনাটা দিচ্ছে সেই গণনাটা 4-এর সমান কিনা, তাই তো? জি স্যার। তাহলে এইটা একটা কন্ডিশন, এই কন্ডিশনটা তো আমার সত্য হইতে হবে, না হলে তো আমি ইনপুট দিব না, দিব? না, এটা সত্যই তো। এটা সত্য হইতে হবে। এখন কথা হচ্ছে আমার কন্ডিশনটা ঠিক আছে কিনা। আমার প্রশ্ন কি বলছিল যে নাম্বার শুড বি 4 ডিজিট টেক্সট অ্যান্ড নিউমেরিক। তাহলে 4 ডিজিট হওয়া লাগবে বা 4 ক্যারেক্টার হওয়া লাগবে। তাহলে সেই কাজটা আমার হয়েছে কিনা। লেন ফাংশন আমাকে বি4 এর মধ্যে, লেন ফাংশন বি4 এটা তখন কি করতেছে, বি4 সেলের মধ্যে আমার যতগুলো ক্যারেক্টার আছে, ক্যারেক্টার আর কোশ্চেনে যে ডিজিট, এই দুটো একই কথা আর কি। ক্যারেক্টার বলতেছি, কোশ্চেনে বলছে ডিজিট, দুটা এখানে সিমিলার, একই মিনিং করতেছে আর কি। যে 4টা ডিজিট বা 4টা ক্যারেক্টার আছে কিনা সেটা ম্যাচ করতেছে সেই কন্ডিশন। এটা হলো 2 নম্বর কাজ ছিল, এটা এটা কমপ্লিট। আচ্ছা, এরপর আমরা 3 নম্বরের কাছে যাই। 3 নম্বর কি বলছে, প্রথম দুইটা জেএন হইতে হবে। তাহলে প্রথম আপনার সেলের মধ্যে যেই ডাটাই আপনি টাইপ করেন না কেন, যা কিছু টাইপ করেন, প্রথম দুইটা ক্যারেক্টার বা প্রথম দুইটা টেক্সটের প্রথম দুইটা ক্যারেক্টার জেএন হইতে হবে। তাহলে এটা আপনি কিভাবে করবেন, এইটা করার জন্য আপনাকে প্রথমে সেলের প্রথম দুইটা ক্যারেক্টারকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, প্রথম দুইটা। তো আপনি যখন কোনো সেলের প্রথম থেকে কোনো ডাটা নিতে যাবেন, অর্থাৎ আপনার কাছে সেলের একটা ডাটা, সেলের ডাটার প্রথম থেকে যদি কোনো এই ডাটাকে আপনি এক্সট্রাক্ট করতে চান বা দেখতে চান যে প্রথম থেকে কি আছে চেক করতে চান, তাহলে আপনি একটা ফাংশন ব্যবহার করবেন, সেটা হচ্ছে লেফট। লেফট ফাংশনটা ব্যবহার করবেন। লেফট ফাংশনের কাজ কি, লেফট ফাংশনের কাজ হচ্ছে একটা সেলের যে ডাটা আছে সেই ডাটার প্রথম থেকে, একদম প্রথম ক্যারেক্টার থেকে কি কি আছে সে আপনাকে দিবে। আপনি যত দ্রুত চান তত অবশ্যই আপনাকে দিবে। যদি আপনি প্রথম দুইটা চান প্রথম দুইটা দিবে, প্রথম তিনটা চান তিনটা দিবে, প্রথম 5টা চান 5টা দেবে, যদি পুরোটা চান পুরোটাও দিতে পারে। ঠিক আছে, লেফট ফাংশনটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি লেফট দিয়ে তারপর হচ্ছে আপনি সেল অ্যাড্রেস দিবেন, তারপর একটা কমা দিবেন, কমা দিয়ে বলবেন কয়টা চান, আমরা 2টা। এই সেল অ্যাড্রেসে 2টা চাই, তাহলে কমা দিয়ে 2, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তাহলে আমরা এই 2টা চাই। এরপর আমরা এই যে প্রথম দুইটা ক্যারেক্টার কি হইতে হবে, শর্ত কি, 2টা ক্যারেক্টার কি হইতে হবে। এটা স্যার টেক্সট হবে। মানে কি টেক্সটটা কি হবে আসলে, জে এন। জে এন। তাহলে আমরা ইকুয়াল দিয়ে লিখবো এটা জে এন এর সমান কিনা, জে এন, জে এন এর সমান কিনা। তাহলে এটা আমাদের একটা কন্ডিশন, 3 নম্বর কন্ডিশন হয়ে গেল, বুঝতে না? দেখেন 3 নম্বর কন্ডিশনটা হয়েছে কিনা। 3 নম্বর কন্ডিশন আমাদের ছিল প্রথম দুইটা ক্যারেক্টার জে এন হইতে হবে। তো লেফট ফাংশন দিয়ে আমরা কি বলছি, লেফট ফাংশন হচ্ছে আপনি লেফট ফাংশনের মধ্যে যেই সেল অ্যাড্রেস দিবেন সেই সেল অ্যাড্রেসের প্রথম থেকে, প্রথম ক্যারেক্টার থেকে কি কি আছে সে আপনাকে সেটা শো করবে। তাহলে প্রথম ফাংশন, প্রথম ক্যারেক্টার থেকে যা যা আছে আপনি কত দূর যেতে চান,
লেফট দিয়ে যখন আমি B4 বললাম তখন সে হচ্ছে B4 সেলের প্রথম ক্যারেক্টার থেকে শুরু করলো, ঠিক আছে? প্রথম ক্যারেক্টার থেকে শুরু করে কত দূর যাবে? প্রথম ক্যারেক্টার আপনি কত দূর পর্যন্ত চাইছেন? দুইটা ক্যারেক্টার চাইছেন, তাহলে প্রথম ক্যারেক্টার দ্বিতীয় ক্যারেক্টার, এই দুইটা ক্যারেক্টারকে সে আপনার শো করবে, এবং সেই শোটা আমরা দেখতে যাচ্ছি জেএন কিনা। যেটা সে শো করে বা রিটার্ন করে সেটা জেএন কিনা সেটা আমরা মিলাইতে চাই। যদি জেএন হয় তাহলে গুড, আমার কন্ডিশন মিলে গেছে। যদি জেএন না হয় তাহলে হবে না। ওকে, এটা ছিল আমাদের থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনের কাজ কিন্তু শেষ। দেখেন কোশ্চেন আছে কিনা। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা কি 4 নাম্বারটা যাবো? জি স্যার, এটা ক্লিয়ার। আপনি আচ্ছা, তাহলে 4 নাম্বারটা হচ্ছে আমাদের কি বলছে, লাস্ট দুইটা ক্যারেক্টার নাম্বার কিনা বা লাস্ট দুটো ডিজিট নাম্বার কিনা। তাহলে দেখেন এই সেলের মধ্যে একই তো B4 সেলের মধ্যে আমরা আছি। B4 সেলের প্রথম দুইটা ক্যারেক্টার জেএন কিনা আর লাস্টের দুইটা ক্যারেক্টার নাম্বার কিনা। তাহলে প্রথম থেকে দেখার জন্য লেফট, তাহলে একদম শেষ থেকে দেখার জন্য কি হবে? রাইট। রাইট। হ্যাঁ, তাহলে রাইট ফাংশন আমরা দিব। রাইট ফাংশন, রাইট ফাংশনের কাজ হচ্ছে একটা সেল অ্যাড্রেস দিবেন আপনি, এই সেল অ্যাড্রেসের সবার লাস্টে যে ক্যারেক্টার আছে সেখান থেকে সে আগানো শুরু করবে, বিপরীত বিপরীত ভাবে আর কি। হ্যাঁ, লাস্টে থেকে আপনি কত দূর আসতে চান, কয় ঘর আসতে চান। ওকে, তাহলে আমরা B4 সেলের লাস্টে থেকে কয় ঘর আসতে চাই? 2 ঘর। 2 ঘর। তাহলে কমা 2, ঠিক আছে? এই যে দুইটা ঘর, তাহলে এইখানে আমরা কি পাবো? যদি যদি আপনারা এখানে দেখেন একটু বলেন তো, রাইট, আমরা যখন লেফট এখানে B4 লিখছি, এই যে প্রথম সেলের জন্য আমরা কি পাবো আউটপুট? ধরেন আমি এখানে লেফট লেফট লিখে এইটা দিলাম, আউটপুট কি পাবো? ধরেন এটাই B4, এই সেলের অ্যাড্রেস হচ্ছে তাহলে কত, B2। তাহলে আমি লিখলাম লেফট B2, কমা 2। তাহলে এখানে আমি আউটপুট কি পাবো? এটা B1 হবে মনে হয় নাকি? ধরেন 1 2, এটা ধরেন 2 আর কি, 3 2 1, এটা A, এটা B। তাহলে ধরেন B3 কমা 2, তাহলে আউটপুট কি পাবো? মানে আমি এই সেল অ্যাড্রেসটাকে মিনিং করতেছি, এই সেল অ্যাড্রেসটা লেফট B3 কমা 2, কি পাবো আউটপুট? বলতে পারবেন? বলতে পারলে বুঝতে পারছেন। জেএন আসার কথা স্যার, শুধু জেএন পাবো আমরা। হ্যাঁ, ব্যাখ্যা কি, ব্যাখ্যাটা বলেন, যে নিয়ে আসবে, এক্সপ্লানেশন দেন। ফার্স্টের দুইটা ওয়ার্ড বা ফার্স্টের মানে কি, প্রথম ফার্স্ট দুইটা দুইটা সংখ্যা ক্যারেক্টার, হ্যাঁ, শুরু থেকে দুইটা দুইটা character। ক্যারেক্টার প্রিন্ট করবে। একই রকম যদি আমি এখানে লিখে রাইট, এখন যদি রাইট লিখে তাহলে কি লিখতে পারবো? শেষের দুইটা ক্যারেক্টার। না, আউটপুট বলতে হবে, এইভাবে না, আগে আউটপুট বলতে হবে। আউটপুট কি দেখতে পারবেন আপনি? 10, মানে 10 আসবে। আর কেউ? রাইট ফাংশনের কাজ কি? লাস্টে থেকে লাস্টে থেকে আপনি কয় ঘর আগে পর্যন্ত দেখতে চান? তাহলে আমি লাস্টে থেকে 2 ঘর আগে পর্যন্ত, তাহলে লাস্টে আছে 0 1, আর 10। তাহলে আপনাকে আউটপুট দেখাবে 1 0। অনেকে বলতে পারেন আউটপুট 0 1 হবে কিনা, কারণ এটা তো প্রথমে দেখতেছে সে, তারপর এটা দেখতেছে। না, অনেকের সে জিরো থেকে দেখাবে, কিন্তু 2 ঘর সে সিকোয়েন্স অনুযায়ী দেখাবে। সে আসলে মানে যে আপনার কি করে, মানে সে আসলে অ্যাড্রেস ঘর দেখে আপনি কয় ঘর পর্যন্ত আগাচ্ছেন, আপনি আগাচ্ছেন হচ্ছে লাস্টে থেকে
একের ঘর পর্যন্ত। কিন্তু প্রিন্ট করার সময় আবার সে এইখান থেকে পিছন দিকে প্রিন্ট করবে আর কি। ঠিক আছে, লাস্টে প্রিন্ট করবে। মানে এই ঘর ওয়ানের কাছে সে আসলো, ওয়ানের কাছে আসার পর ওয়ানের পর ওয়ান সহ ওয়ানের পর থেকে যা আছে সেগুলোকে প্রিন্ট করবে। খুব বেশি ডিটেলে যাওয়ার দরকার নাই, কনফিউজিং করার দরকার নাই, নর্মালি আর কি আপনি যেভাবে দেখতেছেন সেভাবে প্রিন্ট করবে। মানে বলার উদ্দেশ্য হচ্ছে উল্টা ভাবে প্রিন্ট করবে না, নর্মালি যেভাবে আছে ডাটা সেভাবেই প্রিন্ট করবে। এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, তাহলে এখন লাস্টের দুইটা নাম্বার কি হইতে হবে? লাস্টের দুইটা ক্যারেক্টার বা ডিজিট বা টেক্সট কি হইতে হবে? নাম্বার। তাহলে নাম্বার করার জন্য এখন আপনি নাম্বার চেক করবেন কিভাবে? নাম্বার চেক করার জন্য তো গ্রেটার দেন, লেস দেন, জিরো, ইকুয়াল টু জিরো, এগুলো থেকে নাম্বার চেক হয়? এগুলো তো নাম্বার চেক হয় না। এটা যে নাম্বার সেটা আপনাকে বুঝতে হবে, এটা একটা নাম্বার। তাহলে এখানে কিন্তু নর্মালি আপনি ওই যে ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন এগুলোকে করতে পারবেন না, আপনাকে কোন একটা ফাংশন ব্যবহার করতে হবে। তো সেটা করার জন্য আমাদেরকে আসলে এখন একটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এই যে লাস্টের দুইটা ক্যারেক্টার এদেরকে আগে ভ্যালু নামে একটা ফাংশন আছে, এই ভ্যালু ফাংশনের মধ্যে এদেরকে রাখতে হবে। ঠিক আছে, ভ্যালু ফাংশনটার ভিতরে এদেরকে রাখতে হবে। ভ্যালু ফাংশন আসলে কি করে? এটা আসলে এই যে ক্যারেক্টার গুলোকে আছে, এখানে যদি আপনার ক্যারেক্টার থাকে এই ক্যারেক্টারটাকে নাম্বারে কনভার্ট করে। বুঝা গেছে? সেটাকে কি করে? নাম্বারে কনভার্ট করে। অর্থাৎ লাস্টের দুইটা আপনি যে ইনপুট দিচ্ছেন, নর্মালি এগুলা কিন্তু টেক্সট আকারে আপনি ইনপুট দিচ্ছেন। যদি আপনি 1 2 3 4 লিখতেছেন, কিন্তু এগুলো আসলে নাম্বার না, এটা হচ্ছে টেক্সট। ঠিক আছে, তো আপনার এটাকে হচ্ছে আপনার ভ্যালু ফাংশন, এটাকে নাম্বারে একটা ভ্যালুতে কনভার্ট করবে আর কি। ওকে, এরপরে আপনার এই নাম্বারে কনভার্ট করার পরে আপনাকে আবার একটা চেক দিতে হবে। ইজ নাম্বার নামে একটা ফাংশন আছে, যে এই যে ভ্যালু ফাংশন আপনাকে যেটা রিটার্ন করলো এটা আদৌ আসলে নাম্বার কি না, এটার একটা ফাইনাল চেকিং আপনাকে দিতে হবে। এটার জন্য আপনাকে ইজ নাম্বার নামে আরেকটা ফাংশন ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আপনাকে প্রথমে রাইট ফাংশন দিয়ে হচ্ছে লাস্টের দুটো ডিজিটকে নিতে হচ্ছে, ভ্যালু ফাংশন দিয়ে হচ্ছে এটাকে আপনার ভ্যালু ইকুইভ্যালেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হচ্ছে, আর ইজ নাম্বার দিয়ে আপনাকে দেখতে হচ্ছে যে এটা আসলেই কোনো নাম্বার কি না। এই তিনটা কাজ আপনাকে হচ্ছে 4 নাম্বার কন্ডিশনের জন্য করতে হবে। মানে পুরো কাজটাই কিন্তু একটা সিঙ্গেল কন্ডিশনের জন্য আমরা করতেছি, আলাদা করে কিন্তু কোনো গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু এরকম কোনো কম্পারিজন আমরা করতেছি, জাস্ট ফাংশনকে আমরা চেক করতেছি। বুঝা গেছে? এটা বুঝতে পারছি এই কন্ডিশনটা? স্যার ওই যে শেষে কি ভ্যালু থাকবে, যে আমরা ইজ নাম্বার ব্র্যাকেট ভ্যালু ব্র্যাকেট রাইট? না না, সরি সরি, এটা থাকবে না। ওকে স্যার। স্যার এটা কি আমরা উইথইন ব্যবহার করে করতে পারতাম? বিটুইন? জি।
না, বিটুইন ব্যবহার করে করতে পারতাম না, কারণ আপনাকে হচ্ছে আপনি যখন ডাটা ইনপুট দিবেন JN12 JN90, এই 90 তো তখন টেক্সট হয়ে গেছে, এটা কিন্তু আর নাম্বার নাই। আপনি সরাসরি রাইট ব্যবহার করে বিটুইন ফাংশন বিটুইন মানে রাইট B4 ইকুয়াল টু 0 0 0 লেস দেন ইকুয়াল টু 99 এরকম দিলে হইতো না, কারণ রাইট তার মানে আমাদের B4 এ যে ডেটাগুলো এখন দিব ইনপুট, সেগুলো সব টেক্সট টাইপের সব চলে যাবে। টেক্সট, সব টেক্সট। মনে রাখবেন, আপনি যখনই মিক্স করে দিবেন আলফা নিউমেরিক ডাটা যখনই দিবেন তখনই সেটা টেক্সট হয়ে যাবে। আপনি যেখানে ইনপুট দেন না কেন, আলফা নিউমেরিক ডাটা যখন দিবেন, আলফা নিউমেরিক মানে হচ্ছে আপনার টেক্সট এবং নাম্বারের কম্বিনেশন, যেটা সেটার বা স্পেশাল ক্যারেক্টার, সেটার সাথে সাথেই টেক্সটে কনভার্ট হয়ে যাবে। ওই টেক্সট ডাটাটাকে আপনাকে আগে হচ্ছে ভ্যালু ফাংশন দিয়ে একটা নাম্বারে কনভার্ট করতে হবে, ঠিক আছে? নাম্বারে কনভার্ট করার পর ইচ নাম্বার দিয়ে আপনাকে ফাইনাল একটা চেকিং করতে হবে যে এটা আদৌ নাম্বার হয়েছে কিনা, কারণ আহ, এইখানে যদি আমাদের ভ্যালিডেশন আছে এখানে সমস্যা হবে না। অনেক সময় ধরেন আপনি ভ্যালিডেশন দেন না, আপনি শুধু চেক করতেছেন যে আপনার এটা নাম্বার কিনা, যদি শুধু এই উপরের তিনটা কন্ডিশন বাদ দিয়ে শুধু নাম্বার কিনা এটা চেক করতে চান, এবং আপনি যদি মানে ইজ নাম্বার ব্যবহার না করেন, অনেকে তো ডাটাকে নাম্বারকে অনেক ভাবে দেবে, কেউ কমা দিয়ে দিবে, কেউ ডলার দিয়ে দিতে পারে, কেউ ডাবল কোটেশনের মধ্যে আপনার ডাটা দিতে পারে, নাম্বার লিখে দিতে পারে। তো এরকম বিভিন্ন সমস্যা কে ভ্যালু ফাংশন কিন্তু ঠিকই নাম্বারে কনভার্ট করে দিবে, কিন্তু আপনি যদি ইজ নাম্বার দিয়ে ফাইনালি চেকিংটা না করেন, মানে ধরেন আপনি লিখলেন ডলার, আপনি এরকম লিখলেন $2000 কমা, এইটা যখন ভ্যালু ফাংশন পাবে সেটাকে ইকুইভ্যালেন্ট সে 2000 কনভার্ট করবে, এটা করেসপন্ডিং নিউমেরিক ভ্যালুটা কত, ঠিক আছে? এইটাকে সে হচ্ছে কনভার্ট করে দিবে। এখন এইটা কনভার্ট করার পরেও কিছু কিছু কেসে সমস্যা হয়, আপনাকে আবার করেসপন্ডিং একটা ইজ নাম্বার ফাংশনকে চেক করতে হবে যে এটা আদৌ এই ভ্যালুটা আসলেই নাম্বার ফরম্যাটে আসছে কিনা, ঠিক আছে? এই চেকিংটা করাটা হচ্ছে সিকিউরিটি পারপোজ আর কি, আপনাকে এটা করতেই হবে। এটা না করলে আপনার ফাইনাল ডাটা ভ্যালিডেশনটা হচ্ছে না, ঠিক আছে? মানে এইখান থেকে এইখানে আসার ক্ষেত্র বিশেষে কিছু কস্ট থেকে যেতে পারে, এটাকে ওভারকাম করার জন্য আপনাকে একটা ফাইনাল চেকিং হিসেবে ইজ নাম্বার ফাংশনটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। আপনি একে তো ভ্যালু ফাংশন দিয়ে এটাকে কনভার্ট করবেন, তারপরে ইজ নাম্বার ফাংশন দিয়েও এটাকে একবার চেক করতে হবে। তাহলে আমাদের এই যে 4 নাম্বার অপশনটাও কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের প্রথমটা দিতে হবে, প্রথমটা আমরা এখন প্রথম জনের কাছে আসবো। প্রথম জন হচ্ছে ইউনিক হওয়া লাগবে। ইউনিক হওয়ার জন্য আমরা নর্মালি কাউন্ট ইফ ব্যবহার করে থাকি, কাউন্ট ইফ, ঠিক আছে? কাউন্ট ইফ ফাংশনের কাজ হচ্ছে, আপনার যদি এগুলো শেখা না থাকে এখনই একটু জেনে নিলেন আর কি, যার জন্য অনেক সময় নিয়ে বলতেছি। কাউন্ট কাউন্ট ফাংশনের কাজ কি বলেন তো? কাউন্ট হচ্ছে মানে একটা সেলের ভিতরে কি আছে ওটা কাউন্ট করে বলবে, না না মানে না, কাউন্টের কাজ হচ্ছে গণনা করা। কাউন্ট ফাংশনের কাছে আপনি যখন একটা রেঞ্জ দিবেন, কিছু জি একটা রেঞ্জ দিবেন, সেই রেঞ্জের মধ্যে কতগুলো ডাটা আছে সে আপনাকে গণনা করে দিবে, জি ঠিক আছে? আর কাউন্টের সাথে ইফ আছে, এই কাউন্ট ইফ মানে হচ্ছে শর্ত সাপেক্ষে সে গণনা করবে। আপনি আগে গণনা করছেন, সেল দিচ্ছেন, সমস্ত কয়টা সেল দিচ্ছেন সে গণনা করে দিয়ে দিচ্ছে, কোনো শর্ত নাই, যা দিবেন তাই গুনবে। কিন্তু এখন সে কাউন্ট ইফের কাজ হচ্ছে আপনি তাকে যাই দেন সে হুবহু সেটা গণনা করবে না। গণনা করার জন্য আমি তাকে আসলে কিছু শর্ত দিয়ে দিব, এরকম যদি কোনো কস্ট থাকে তখন আমরা এটাকে হচ্ছে কাউন্ট ইফ ফাংশন ব্যবহার করি আর কি, ঠিক আছে? যেমন শর্ত সাপেক্ষে গণনা আপনার কি হতে পারে, ধরেন আপনি বললেন যে আপনার ক্লাসে 80-র উপরে কয়জন পাইছে, ম্যাথে 80-র উপরে কতজন পাইছে, বা আপনাদের কোর্সে A+ কতজন পাইছে, এটা তো একটা শর্ত সাপেক্ষে গণনা, তাই না? আমি একটা হচ্ছে ক্লাসে কতজন আছে, আপনারা ক্লাসে 30 জন আছেন, এটা হচ্ছে কাউন্ট ফাংশন। আর এখন যদি আপনাকে বলে ক্লাসে উপস্থিত কতজন আছেন, এটা কি ধরনের গণনা?
এটা শর্ত সাপেক্ষে। এটা শর্ত সাপেক্ষে গণনা। তাহলে এটা হচ্ছে আমাদের কাউন্টিং এর কাজ। ঠিক আছে, এই কাজটা আমরা করবো হচ্ছে প্রথমে এই গণনাটা আসলে কি করবে, ইউনিক কিনা। তো ইউনিক হওয়ার জন্য আমাদেরকে কাউন্টিং ফাংশনের শুরুতে একটা রেঞ্জ দিতে হয়। এই রেঞ্জটা হচ্ছে আমরা এই যতগুলো জার্সির কলামে যত দূর আছে, যতগুলো রো আছে সবকটা রো দিব প্রথমে। রো দিয়ে একটা কমা দিব। কমা দিয়ে আসলে আমরা দেখতে চাই এই রেঞ্জের মধ্যে B3 বা এটা কত B4 সেলের যে ডাটা, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, B4 সেলের ডাটা কতবার আসলে এই রেঞ্জের মধ্যে আছে। B4 থেকে B14 এই রেঞ্জের মধ্যে B4 কতবার আছে, এইটা হচ্ছে কাউন্টিং ফাংশনটা গণনা করে দিবে। এই পুরো জিনিসটার মিনিং হচ্ছে এইটা। ঠিক আছে, স্যার আর একটু এক্সপ্লেন করলে ভালো হতো, বুঝি না এই আর বিষয়টা। একটু এক্সপ্লেন করলে ভালো হতো। আচ্ছা, ধরেন আপনার কাছে একটা ইয়া আছে, ইয়াটা কই, আচ্ছা ধরেন আপনার কাছে কিছু ডাটা আছে 1 2 3 4 5 3, এগুলো একটা নাম্বার দিই 51 52 53 94 95 92 90 99। আচ্ছা, আপনাকে বললাম কাউন্ট ইফ, ধরেন এটা হচ্ছে আমাদের বি সেল, তাই তো, টাকা লেখা হয়ে গেল। ধরেন এটা হচ্ছে বি সেল, এটা কলাম হচ্ছে বি কলাম, এটা হচ্ছে রো 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার রেঞ্জ হবে হচ্ছে B1:B8, কমা আমি যদি এখানে 99 দিই, সে আসলে কি বুঝবে? আসলে সে কি বুঝবে? সেইটা বুঝবে যে আপনার সে বুঝবে হচ্ছে B1 থেকে B8 পর্যন্ত 99 কতবার আছে, এটা তাকে গুণে দিতে হবে। তাহলে B1 থেকে B8 পর্যন্ত 99 কতবার আছে এখানে, একবারই আছে। তাহলে এখান থেকে আপনি আউটপুট পাবেন 1। এই কাউন্টিংয়ের জন্য আপনি আউটপুট পাবেন 1। এখন আপনি এখানে এটা চেঞ্জ করে দেন, এটা আপনি 90 দেন, 90 দেন। 90 দিলে সে কি বুঝবে? B1, এটা হচ্ছে B1, B1 2 3 4 5 6 7 8, হ্যাঁ। B1 থেকে B8 পর্যন্ত 90 কতবার আছে এটা গুণে দাও। তাহলে সে সিম্পলি দেখবে যে এই 99 90 একবার, নাই 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 নাই, মাত্র একবার পাইছে, তাহলে এখানে আউটপুট দিবে 1। ঠিক আছে, এখানে সে আউটপুট দিবে 1। তাহলে আসলে আউটপুটটা তার ভিন্ন হবে কখন? 1-এর বাইরে কি কোনো কিছু আসবে না? আসতেই পারে। কখন আসবে? যখন ডুপ্লিকেট ডাটা থাকবে। ধরেন আমি ডাটাগুলোকে ডুপ্লিকেট করে দিই, 99 99। এখন যদি আপনি এখানে গণনা করেন, ঠিক আছে, গণনা করেন যে 90 এর সমান কয়জন আছে, তাহলে এখন কিন্তু আপনার আউটপুট হয়ে যাবে কত? এই যে একটা, দুইটা, তিনটা। এখন আপনার আউটপুট কিন্তু 1 থাকবে না, আউটপুট হয়ে যাবে এখন 3। 3টা।
আপনি এখন বলেন গ্রেটার দেন 90 কয়জন? তাহলে এখন গুনেন কয়জন। 1 2 3 4 5 6 7। এখন আপনার আউটপুট হয়ে যাচ্ছে 7। কিন্তু কেউ যদি আপনাকে বলে কাউন্ট B1, B8, এটার আউটপুট কত? B1, B8 এটা আউটপুট কত হবে? 8 আসবে রেজাল্ট। এটা আউটপুট 8। সিম্পলি যে ডাটা দিচ্ছেন সেটাই আউটপুট। এই ডাটা গণনার মধ্যে কোনো শর্ত নাই। তো আপনি যেহেতু শর্ত নাই, যতগুলা সেল দিচ্ছেন সে সিম্পলি সেই সেলগুলাকে গণনা করে বলবে 8টা ডাটা আছে। কিন্তু গণনার মধ্যে যখন আপনি শর্ত দিবেন তখন আপনাকে ইফ আনতে হবে এবং কমা দিয়ে শর্তটা লিখতে হবে। এই শর্ত যখনই ম্যাচ করবে তখনই কেবল সে ডাটাকে গণনা করবে, নাহলে সে ডাটা গণনা করবে না। এটা হলো কাউন্টিং এর কাজ আর কি। ঠিক আছে, বুঝতে পারছি? হুম। আচ্ছা, তাহলে যখন আমরা প্রথম যখন ছিলাম, এটা তো হয় কিনা, নব্বই, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, এইখানে আপনি এখন এই যে এই অবস্থায় আপনি এইখানে 90 বদলে যে কোনো একটা ডাটা দিয়ে দেখেন তো, 90 বদলে যে কোনো একটা ডাটা দিয়ে দেখেন আউটপুট কি কখনো একের ভিন্ন কিছু আসবে কিনা, একের কম বা বেশি আছে কিনা। এইখানে যে ডাটাগুলো আছে 90 বদলে অন্য কোনো ডাটা ধরেন, ধরেন আমি বললাম 83, এই অবস্থায় তাহলে এটার জন্য আউটপুট কি আসবে? 83 দিলে 83 এক আসবে, এক দেখান। একই আসবে। আপনি যে 83 না দিয়ে যদি কত দেন, 81 দেন, তাহলেও কি আসবে? একই আসবে। এক আসবে। এই এক দ্বারা আসলে কি বোঝাচ্ছে? 81 কতবার আছে? একবারই আছে। একবার আছে, 81 83 আছে একবার। কতবার আছে? একবারই আছে। তাহলে যে জিনিস আপনার একটা মানে ইনে ইনে একটা গ্রুপের মধ্যে, একটা গ্রুপ বা এখানে আমরা বলবো রেঞ্জের মধ্যে যদি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যদি কোনো ডাটা একবার থাকে সেটাকে আমরা কি বলবো? ইউনিক। ইউনিক, হ্যাঁ এটা শুনতে পাচ্ছিলাম, থ্যাংক ইউ। সেটাকে আমরা বলবো হচ্ছে ইউনিক। এই কাজটাই আমরা এইখানে করতেছি। এই ইউনিক কাজটাই আমরা এখানে করতেছি। এবার, হ্যাঁ, এই ইউনিক কাজটা আমরা এখানে করতে যাচ্ছি কাউন্টিং ফাংশন দিয়ে। ঠিক আছে, তা আমরা এই কাজটা এখানে বলতেছি যে B4 থেকে B14 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে B4 কতবার আছে সেটা সে গণনা করবে। এই গণনা যদি একের সমান হয় তাহলে তো সেটা ইউনিক নাকি? এটাই তো আমরা দেখলাম। জি জি জি। যদি এই রেঞ্জের মধ্যে B4 সেলের ডাটা একবারই পাওয়া যায়, মানে B4 এ যে আছে সেটা 81 হোক 93 হোক, যে ডাটাই হোক সেটা একবার আছে কিনা, যদি একবার থাকে তাহলেই হচ্ছে এই ডাটাটি ইউনিক। আর একের কম থাকলে তো ডাটাটা নাই, আর একের বেশি থাকলে সেটা ডুপ্লিকেট আছে অবশ্যই। তাহলে এটা একের সমান হলেই সেটা আসলে ইউনিক ডাটা। ওকে, ক্লিয়ার না। আচ্ছা, তাহলে আমাদের ওই যে শর্ত ছিল কয়টা? 4টা শর্ত ছিল। 4টা শর্তই কিন্তু পূরণ হয়ে গেল। ইউনিক, ইউনিক, তারপরে কি ছিল? লেন্থ 4, লেন্থ 4, তারপরে হচ্ছে জেএন, তারপরে হচ্ছে লাস্টের ডিজিট। 4টা শর্তই কিন্তু আমরা লিখে ফেলছি, 4টাই আমাদের করা ওকে। ঠিক আছে, এখন এই 4টা শর্তের মধ্যে যদি ধরেন আপনি একটা ডাটা দিলেন, সেই ডাটা 4টা শর্তের মধ্যে, সেই ডাটা 4টা শর্তের মধ্যে
এরকম তিনটাকে স্যাটিসফাই করলো, তাহলে কি আমরা আমরা ভ্যালিডেশন অনুযায়ী এই ডাটাকে অ্যাকসেপ্ট করবো কিনা? মানে আপনি এমন একটা ডাটা দিলেন, সেই ডাটাটা এই তিনটা শর্তকে স্যাটিসফাই করছে, চারটার মধ্যে এই 3 নাম্বারটাকে করে নাই, তাহলে আমরা কি সেই ডাটাটাকে নিব? নিবে না স্যার। আমরা তো চাই না সেই ডাটাকে, কোশ্চেন অনুযায়ী এটা নেওয়া যাবে না। একই রকম যদি ধরেন আপনি ডাটাকে এরকম, এইবার একজন ডাটা দিচ্ছে, সে হচ্ছে 2টা শর্তকে স্যাটিসফাই করছে, বাকি 2টাকে করে নাই, তাহলে এটাকে নিব কিনা? নেবার না, নিব না। এটাকেও নিব না। তারপরে কেউ একজন আমাকে একটা ডাটা দিছে, সেই ডাটা হচ্ছে 4টা শর্তই পূরণ করছে, আমি একে নিব কিনা, সেই ডাটাটাকে নিব কিনা? জি, এটা নিব। এইটা নিব। তাহলে আপনাকে যখন আপনার কাছে একাধিক শর্ত, একের অধিক শর্ত আছে, এই প্রত্যেকটা শর্তই তো নিজে নিজে এক একটা কন্ডিশন, তাই না? আপনি এমন কোন একটা ইনপুট নিলেন, যে ইনপুটের জন্য এইখানে টিক মানে কি, এটা এটা তো একটা কন্ডিশন, তাই না? এই কন্ডিশনের জন্য আপনি ফলাফল পাইছেন কি, ট্রু। এটার জন্য পাইছেন ট্রু, এটার জন্য পাইছেন ট্রু, এটার জন্য কি পাইছেন, ট্রু। যদি এগুলো সবই ঠিক হয়, অর্থাৎ কন্ডিশন সবই ম্যাচ করছে, তাহলে কন্ডিশন ম্যাচ করলে আমরা কি পাই, ট্রু পাই। আর কন্ডিশন ম্যাচ না করলে আমরা কি পাই, ফলস পাই। তাহলে যদি আপনি কখনো দেখেন, মানে এখানে আপনার কি প্রয়োজন, সবগুলা কেসেই আপনার ট্রু প্রয়োজন, কোন একটা যদি ফলস হয় তাহলে আপনার ডাটা নেওয়া যাবে না, সবগুলাই ট্রু হইতে হবে। তাহলে এইটাও কিন্তু আপনার একটা ওভারঅল একটা কন্ডিশন, যে এখানে যতগুলো শর্ত আছে, সমস্ত শর্ত মিলে যদি আপনাকে ট্রু দেয়, তাহলে আপনার হচ্ছে ফাইনালি এই ডাটাটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন আপনি, নাহলে পারবেন না। বুঝা গেছে? ধরেন জি এখানে স্যার। যদি আপনার ইয়া থাকতো, আপনার যদি এইখানে এটা মিলে নাই, এই এই কন্ডিশনটা মিলে নাই, তাহলে আপনি এখানে কি লিখতেন, ট্রু লিখতেন না, এখানে কি লিখতেন, ফলস লিখতাম। এখানে লিখতেন ফলস। তাহলে আপনার 4টা কন্ডিশনের মধ্যে 3টা ট্রু হইছে, তাহলে এই ডাটা কি নেওয়া যাবে? এটা ফলস হবে, নেওয়া যাবে এই না। ডাটা তো নেওয়া যাবে না, ফাইনালি এটা ফলস। আমার 4টাই ট্রু হইতে হবে। তাহলে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, যখন আপনি দেখবেন আপনার কাছে একাধিক কন্ডিশন আছে এবং সবগুলো কন্ডিশন ট্রু হইলেই, অর্থাৎ সবগুলো কন্ডিশনকে স্যাটিসফাই করলেই যদি আপনার কাজটা আপনি চান, কাজটা করতে গেলে আপনাকে সবগুলো শর্তই পূরণ করতে হবে, এই কেসগুলোর ক্ষেত্রে আমরা একটা ফাংশন ব্যবহার করি। এই কেসটা একটা ফাংশনই প্রোভাইড করতে পারে। কি কেস? যে সবগুলো শর্ত পূরণ হইলেই যেন কাজটা কমপ্লিট হয়, এর আগে যেন কাজ না হয়। ঠিক আছে, সবগুলো কন্ডিশন পূরণ হবে তারপরে কাজটা হবে, এরকম যদি কোনো সিচুয়েশন আপনি পড়েন, তখন আপনাকে ব্যবহার করতে হচ্ছে একটা ফাংশন, এটা নামই হচ্ছে এই যে এন্ড ফাংশন। ঠিক আছে, এই এন্ড ফাংশন কি করতেছে, সে চেক করতেছে এটা তার কাছে একটা কন্ডিশন, প্রথম কন্ডিশন, প্রথম না, এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। আমরা এখানে সিরিয়ালি লিখি নাই একটু সুবিধার জন্য। সে প্রথমে দেখতেছে এই কন্ডিশনটা ট্রু কিনা, তারপরে সে এটা দেখতেছে এটা তার কাছে ট্রু কিনা, এটাও তার কাছে একটা কন্ডিশন, এই যে এতটুকু আর একটা কন্ডিশন, এটা ট্রু কিনা, তারপরে এটা আর একটা কন্ডিশন, এটাও ট্রু কিনা। এবং দেখবেন প্রত্যেকটা কন্ডিশনের মাঝখানে কমা আছে। কন্ডিশনকে সে আলাদা করে চিনে কিভাবে, প্রত্যেকটা কন্ডিশনের মাঝখানে, 2টা কন্ডিশনের মাঝখানে একটা করে কমা আছে, দেখবেন ছোট্ট করে একটা কমা আছে। ঠিক আছে, স্যার মানে আমরা যখন এক্সেল শিটে যখন আমরা ডেটা লিখি, এই ফর্মুলা বা ফাংশন লিখি, তখন তো হচ্ছে ইকুয়ালের পরে যখন কোনো ফর্মুলা লিখলে ওটা হচ্ছে আর্গুমেন্ট শো করে। তো এই কি ক্ষেত্রে তো কোনো কি আর্গুমেন্ট শো শো করে? করছে, আর্গুমেন্ট দ্যাট মিন্স আমার কি দিতে হবে ওটা আমাকে শো করে। ও আচ্ছা, হ্যাঁ, এখানে সাজেশন দেয়। এখানে মানে এখানে অলমোস্ট আমার মুখস্থ টাইপ রাখা লাগবে, মানে ফর্মুলাটা ডিপ আমাকে জানতে হবে, না জেনে
মানে কি করতে হবে না করতে হবে এটা আমি আসলে বুঝে উঠবো না। না, এটা আপনার মাথায় চলে আসবে যখন আপনি খুব বেশি পরিমাণে ফাংশনের ব্যবহার শিখে যাবেন। আপনি অটোমেটিক এই ফরম্যাট গুলো শিখে যাবেন, অটোমেটিক মাথায় রাখা জি লাগবে। মানে আমরা যারা প্রথম দিকে এই ফর্মুলা গুলো ব্যবহার করবো, তো আমাদের হ্যাঁ, ক্ষেত্রে তো আসলে তাদের জন্য অনেকটা টাফ। একটু আগে খাতায় করতে হবে। আগে আপনাকে খাতায় করতে হবে, তারপরে এখানে লিখতে হবে। এখানে কোনো সাজেশন দিবে না, ঠিক আছে? অটো কমপ্লিট বা সাজেশন এমন কিছু আসবে না, ঠিক আছে? এইটা মানে কিছু জিনিস তো একটু কঠিন শিখতেই হবে, মানে সবকিছু তো আসলে সহজ হবে না, ঠিক আছে? শিখতে গেলে কিছু জিনিস সহজ আসবে, সহজগুলো একটু কঠিন অ্যাপ্লিকেশন, হালকা একটু কঠিন অ্যাপ্লিকেশন শিখতে হবে। তো কঠিনটার জন্য আপনাকে একটু সময় বেশি দিতে হবে বাসায়। হয়তো সহজ জিনিসগুলো আপনার ক্লাস থেকে হয়ে যায়, কঠিন জিনিসটার জন্য আপনাকে বাসায় একটু সময় দিতে হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো ওইটা আপনাকে একটু প্র্যাকটিস করলে আপনার মাথায় চলে আসবে, ওইটা কোনো সমস্যা না। এটা সময়ের ব্যাপার আর কি, আপনি সময় দিলে ওইটা হয়ে যাবে, ওটা ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু আপনি লজিক বুঝছেন কিনা, এন্ড ফাংশন কখন ব্যবহার করবেন। আর লাস্টে এই যে এন্ড ফাংশনের ক্লোজিং এর জন্য একটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের কিন্তু পুরো কাজটা হয়ে গেছে, চারটা কন্ডিশনই হয়ে গেছে। এবং চারটা কন্ডিশনের প্রত্যেকটা ট্রু হইলেই যেন কেবল ইনপুট আমরা দিতে পারি, তার জন্য আমরা এন্ড ফাংশন ব্যবহার করছি। এন্ড মানে কি? এবং। আমরা এবং কখন ব্যবহার করি? আমরা বলি না আমার এইটা লাগবে এবং ওইটা লাগবে, তার মানে কি আমার দুইটাই লাগবে। মানে আমি বললাম আমার আমার হচ্ছে ম্যাথে প্লাস লাগবে, ইংলিশে প্লাস লাগবে, আহ ফিজিক্সে প্লাস লাগবে। ধরেন কেউ যদি বইটা পরীক্ষা দিতে চায়, তার কন্ডিশন কি? সব কয়টা সাবজেক্টে প্লাস লাগবে। প্লাস তো লাগবেই, প্লাস ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটা সাবজেক্টে তাকে 270 পাইতে হবে ও 300-র আচ্ছা। মধ্যে। তাহলে তার এখানে কতগুলো কন্ডিশন? প্রথম কন্ডিশন হচ্ছে তাকে তো এ প্লাস পাইতেই হবে, এটা হলো প্রথম কন্ডিশন। এবং তাকে এই 300 মার্কের মধ্যে গড়ে তাকে হচ্ছে 270 পাইতে হবে। এর উপর আবার ওভারঅল তারা ইয়াও দেখে, মানে ওভারঅল আপনি টোটালে কত মার্ক পাইছেন। একবার তো অ্যাডমিশন টেস্ট নিলে হচ্ছে গড়ে মানে ওভারঅল যারা মার্ক বেশি পাইছে, এই তিনটা তো আছেই, 70-এর 270 পাইছে, 5ও পাইছে, এগুলো তো অনেকেরই ম্যাচ করে যাবে। তারপরও আবেদনকারীদের মধ্যে ওই যে আপনার 1200 মার্কের মধ্যে টোটালে কে বেশি পাইছে তাদেরকে নিছে। তাহলে এই যে এতগুলো কন্ডিশন, কারণ এখানে তো আপনাকে প্রত্যেকটা কন্ডিশনে পাস করতে হবে, তাহলে তো আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। তাহলে এই যে প্রত্যেকটা কন্ডিশনে পাস করলে আপনি ওভারঅল পাস, এটাকে আমরা এন্ড ফাংশন ব্যবহার করি। আপনাদের তো রেজাল্ট শিট করেছে, রেজাল্ট শিটে আপনারা যখন না এটা করা লাগে নাই মনে হয়, অর দিয়ে হয়ে গেছে। আচ্ছা, রেজাল্ট শিটে এটা গোল্ডেন, ধরেন আপনি গোল্ডেন এ প্লাস পেলেন, গোল্ডেন এ প্লাস পাওয়ার শর্ত কি? ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে সবগুলোতে প্লাস। গোল্ডেন এ প্লাস মানে ফোর্থ সাবজেক্ট সহ সবগুলাতেই প্লাস, ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে না, সকল সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট সহ সকল সাবজেক্টে আপনি এ প্লাস পাইতেন, এটা গোল্ডেন এ প্লাস। ফোর্থ সাবজেক্টে না পাইলে ওটা গোল্ডেন এ প্লাস না। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে গোল্ডেন এ প্লাস এর শর্ত কি? সকল সকল সাবজেক্টে আপনাকে এ প্লাস পাইতে হবে। এখন সকল সাবজেক্টে যদি আমি ভেঙে ভেঙে বলি, বাংলা এবং ইংরেজি এবং গণিত এবং সমাজবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং ধর্ম এবং দিয়ে যদি আমি প্রত্যেকটা সাবজেক্টকে বলি, তাহলে প্রত্যেকটা সাবজেক্টেই আপনি অবশ্যই এ প্লাস পাইতেন। যদি আপনার 9টা সাবজেক্ট হয়, 9টা সাবজেক্টেরই 9টা কন্ডিশন, প্রত্যেকটা সাবজেক্টেরই কন্ডিশন কি আপনি এ প্লাস পাইছেন কিনা। যদি এই 9টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টেই, অর্থাৎ 9টা সাবজেক্ট 9টা কন্ডিশন, 9টা কন্ডিশনে যদি আপনি স্যাটিসফাই করেন, তাহলে ওভারঅল আপনি হচ্ছে গোল্ডেন এ প্লাস। এই যে সকল শর্ত মিলে একটা ফাইনাল আউটপুট, সকল শর্ত মিলে গেলেই আপনার কাজটা হয়েছে ধরা হবে, এরকম কিছু আমরা এন্ড ফাংশন। ঠিক আছে, এগুলো কিন্তু একদম প্র্যাকটিক্যাল বিষয়। ওকে, দেখেন অনেক অনেক কথা বললাম আর কি। এরপরও সমস্যা থাকলে একটু আমরা এটা একটু দেখি তাহলে একটু। ওকে দিলাম, হ্যাঁ নামাজের ব্রেক দিব, এটা ওকে দিয়ে দিলাম। একটা ইনপুট দিয়ে যাই, একটা ইনপুট একটু দিয়ে যাই। ইনপুটটা হচ্ছে JN10, JN10, এটা কি ইনপুট নিবে?
শর্তগুলো একটু মিলে দেখেন। নিবে তো। এটা দিলাম নিচে। এখন আমি একটা ইনপুট দিই যে এন আবার 10, এটা কি ইনপুট নিবে কিনা? নিবে না স্যার। কেন? স্যার ওই যে ইউনিক হচ্ছে না, এটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ইউনিক হচ্ছে না, ডুপ্লিকেট হচ্ছে, তাহলে এন্টার দেই। কি ব্যাপার, এগুলো কেন? এটা কি হলো? এগুলো, ও আচ্ছা, এইটাকে একটু লক করতে হবে, সরি, এটাকে একটু লক করতে হবে। লক করা হচ্ছে এই সেল অ্যাড্রেস, লক করা মানে হচ্ছে এই রেঞ্জটা কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? একটা কিবোর্ড থেকে F4 দিলাম, আবার কিবোর্ড থেকে F4 দিলাম। ডাটাটাকে একটু মুছে দিই। এই যে এবার ঠিক আছে। দেখেন মেসেজ দিচ্ছে কি, দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল। ওকে, এরকম একটা মেসেজ আপনাকে দিয়েছে। আচ্ছা, এখন বলছে রিট্রাই, আমরা আবার একটু রিট্রাই করি। এটা কোন কন্ডিশন ম্যাচ করে নাই? ইউনিকনেস, ডুপ্লিকেট হয়ে গেছে। এরপর আমরা লেন্থ দেখি, লেন্থ ধরেন বড় দিয়ে দিলাম, এন্টার দিলাম। এবার কি বলতেছে? এবারও ডাটা ভ্যালিডেশন ম্যাচ করে নাই। কোন রুলটা ম্যাচ করে নাই? সেকেন্ড রুল, লেন্থ। লেন্থ 4-এর সমান নাই, 4-এর বেশি হয়ে গেছে। কম দিলেও নিবে না। ধরেন আপনি যে এন 1 দিলেন, 0 দিলেন না, কি বলতেছে? রিট্রাই। রিট্রাই, তাহলে দ্বিতীয়টাও দেখলাম, দ্বিতীয়টার জন্য নিচ্ছে না। এবার তৃতীয়টা, তৃতীয়টা কি আছে? যে এন। তাহলে আমরা এবার অন্য কিছু দিই। এটা ইনপুট নেওয়ার কথা না, কারণ প্রথমে যে এন নাই, ইনপুট দিলাম, প্রথমে জে এস পাইছে, তাহলে ইনপুট নেয় নাই। এবার আমাদের চতুর্থটা হচ্ছে লাস্টের দুটো ডিজিট হতে হবে, তাহলে আমরা জে এন লাস্টের দুইটা ডিজিট, তাহলে লাস্টের ডিজিট না দিয়ে এ এন ও পি দিলাম, এন্টার দিলাম। বলতেছে যে ডাটা ভ্যালিডেশন ম্যাচ করে নাই, তার মানে হচ্ছে লাস্টের দুইটা কিছু ডিজিট হিসেবে পাইনি। আপাতত এই পর্যন্ত থাক, আমরা নামাজের ব্রেকের পরে এসে বাকিটা দেখবো। হ্যাঁ, যে এন 0 1 দিলে কি আসবে? 0 1, জিরো জি ওয়ান জি। দিলে তো আসবে, হ্যাঁ আসবে তো। 0 1, 0 1 দিচ্ছে। হুম, ওকে। হ্যাঁ, তাহলে আমরা ওকে, থ্যাংক ব্রেকের পরে আবার আবার আসতেছি আর কি, আবার এসে দেখবো। ঠিক আছে। আমরা শুরু করি আবার। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে ডাটা ভ্যালিডেশন, ওকে, ডাটা ভ্যালিডেশন নিয়ে আর কোনো কাজ নেই, হয়ে গেছে। আমাদের বাকি কাজগুলো এখন করতে হবে। ইনপুট গুলো কমপ্লিট করি। ইনপুট গুলো হচ্ছে 45, 55, 78, 65। চল্লিশ, 78, 65, 75। দুই, 44, 2, 70। এল অফ দ্য ডাটা শেষ, ডাটা কাজ শেষ, এগুলো মুছে দিলাম। এরপরের কাজ কি ছিল? এরপরের কাজ ছিল হচ্ছে টোটাল রান বের করো। টোটাল রান বের করতে গেলে আমাদের ফর্মুলা ব্যবহার করে রান ক্যালকুলেট করতে হবে। যত রান
প্রত্যেকের রান। তামিমের টোটাল রান কত? তামিমের টোটাল রান হবে হচ্ছে সমান সাম সাম অফ এইটা কমা এইটা গুণ 20 কমা এইটা কমা এইটা গুণ 20 কমা এইটা কমা কমা হয়নি এইটা কমা এই অ্যাড্রেসটা কিভাবে পাই? তাহলে কত? আই I4 ইন্টু 20 দেখি আসে কি। 240 বলতেছে না, তাইলে 110 আর 55 165 240 ঠিক আছে। 70 আর প্লাস 75 74 174 রান হচ্ছে 74 আর 101 175 175 আর হচ্ছে 40 40 80 175 আর 80 255 ঠিক আছে। দেখেন তো যোগফল ঠিক আছে কিনা। রান গুলো যোগ করবেন আর উইকেট যা আছে প্রত্যেক উইকেটের জন্য 20 রান। কনসিডার 20 রানস ফর ইচ উইকেট। তাহলে আমরা সূত্র কি দিলাম? এটা হচ্ছে তার রান আর এতটুকু হচ্ছে তার উইকেট। উইকেট যত আছে তার সাথে 20 গুণ। এটা হচ্ছে তার রান আর এটা হচ্ছে তার উইকেট। উইকেট যা আছে যে কটা আছে তার সাথে 20 গুণ। প্রতি উইকেটের জন্য 20 রান। তাহলে একটা উইকেটে 20 রান, দুইটা উইকেটে তাহলে 2 গুণ 40, তিনটা উইকেট হলে 3 গুণ 40, সরি 3 গুণ 20, চারটা উইকেট হলে 4 গুণ 20 হবে। একই রকম এটা। টোটাল আমি সূত্র সূত্র বুঝতে পারছি, একবারে করে দিচ্ছি আর কি। টোটাল রানের সূত্র বুঝতে পারছি আমরা। বুঝতে পারি নাই নাকি? বুঝার তো কথা। স্যার আরেকবার একটু রিপিট করে দেন। আচ্ছা স্যার আমি একটু লেট জয়েন করছি তো নামাজের পরে আমি মিস করছি স্যার, আর একটু আচ্ছা দেখেন, কাইন্ডলি। টোটাল টোটাল রানের ক্ষেত্রে কি বলছে? একটা ফর্মুলা ব্যবহার করে টোটাল রান ক্যালকুলেট করেন। ফর্মুলা কি থাকবে? প্রত্যেক খেলোয়াড় প্রত্যেক উইকেটের জন্য 20 রান কাউন্ট হবে। আর সে টোটাল যে রান করছে সেই রানগুলোর যোগফল প্লাস তার প্রত্যেক উইকেটের বিপরীতে 20 রান করে যোগ হবে। তার টোটাল রান আসলে কি রকম ক্যালকুলেশন হবে? ধরেন এখানে তামিমের ক্ষেত্রে, আহ মিরাজের ক্ষেত্রে আমরা ধরি, হ্যাঁ মিরাজের টোটাল এমনি আপনি রান যোগ করেন। ফার্স্ট ম্যাচে তার রান কত মিরাজের? আমরা কোথায় আছি? মিরাজে আছি, এই এই রোতে আছি। মিরাজের ফার্স্ট ম্যাচের রান কত? 40। 40। ক্যালকুলেটর নেই, তাহলে যোগ করেন 40। সেকেন্ড ম্যাচের রান কত? যোগ সেকেন্ড ম্যাচের রান কত? 34। 40 34 101 101 কত আসলো? 175 175। আর উইকেট কয়টা? 1 একটা, 3 দুইটা, 4টা, মোট তিনটা, 4টা। চারটা। তাহলে প্রতি উইকেটের জন্য কয় রান? 20 করে 80 তাহলে রান যোগ চার হবে। উইকেটে কত যোগ হবে? 80। যোগ হলো 80, 255। 255, ওকে। এই যে 255। এখন এই কাজটা কিভাবে করছি? D6 কি? তার রান, ঠিক আছে। E6 কি? তার উইকেট। যত উইকেট তাকে 20 দিয়ে গুণ। একটা উইকেট হলে এখানে কত আসবে? দেখেন এটা সিলেক্ট করি, কত দেখায়? ওকে স্যার, ক্লিয়ার নাও। এই যে দেখেন এটা কত আসছে? 20। তারপরে F6 কত? 34। আর G6 হচ্ছে তার উইকেট। যত উইকেট তার সাথে 20 গুণ।
তাহলে এটা কত দিচ্ছে? ওই যে দেখেন 40 আসছে, 40, দুইটা উইকেট, 2 এর সাথে 20 গুণ করলে 40, এটা 6 রান, আর I6 হচ্ছে তার উইকেট। I6 ইন্টু 20, I6 এ 1 আছে, একটা উইকেট, তার সাথে 20 গুণ করলে 20। এই হলো টোটাল রান যোগ হচ্ছে, ঠিক আছে? এইভাবে এই হলো টোটাল রান ছিল। এরপরে এভারেজ রান, ক্যালকুলেট এভারেজ রান বেসড অন টোটাল রানস এন্ড টোটাল ম্যাচেস প্লেড বাই ইউজিং ফর্মুলা। এভারেজ রান হচ্ছে তার এইটা, ভাগ হচ্ছে 3 দিতে হবে আর কি, ঠিক আছে? তাহলে আমরা কি করব, টোটাল রানকে ভাগ দিব হচ্ছে 3 দিয়ে, তাহলে তার এভারেজ রানটা চলে আসবে, ঠিক আছে? এই হলো তার এভারেজ রান। এগুলো সহজ, এভারেজ রান সহজ। আপনার যদি এই যে দশমিক গুলো যদি বেশি মনে হয়, এই যে হোম ট্যাবের মধ্যে এই যে এখানে ক্লিক করবেন, এটা কি বলে, ডিক্রিজ ডেসিমেল, ডেসিমেলকে ডিক্রিজ করে দিবে, এভারেজ রান 2 দশমিক পর্যন্ত রাখতে পারেন। যদি না চান দিবেন না, চাইলে একটু দিবেন, ঠিক আছে? এইভাবে চলে ডেসিমেল পয়েন্ট গুলাকে কম বেশি করতে পারেন। এরপরে প্লেয়ার অফ দ্য সিরিজ, প্লেয়ার অফ দ্য সিরিজটা মার্চ করতে হবে আগে। প্লেয়ার অফ দ্য সিরিজ তো একজনই হবে, এখানে আবার একটু মনোযোগ দেওয়া লাগবে, এখানে একটু বড় কাজ আছে। প্লেয়ার অফ দ্য সিরিজ কি বলছে, প্লেয়ার অফ দ্য সিরিজ কে হবে হাইয়েস্ট রান ওনার উইল বি দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ। প্লেয়ার অফ দ্য সিরিজ হবে হাইয়েস্ট রান গেটার, যে টোটাল হাইয়েস্ট রানস ওনার উইল বি দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ, হাইয়েস্ট রান ওনার, অর্থাৎ টোটাল যা রান বেশি সে হচ্ছে প্লেয়ার অফ দ্য সিরিজ হবে। এখানে টোটাল রান বেশি কার বলেন তো? মানে টোটাল রানস কত, মানে সবচেয়ে বেশি রান কত আসছে? 355 দেখা যাচ্ছে স্যার। 355। তাহলে আপনাকে সাকিব আল হাসান। কতগুলো সংখ্যার মধ্যে যদি কেউ বলে যে এক্সেলে আপনাকে একটা রেঞ্জ অফ ডাটা দেয়া আছে, রেঞ্জ অফ নাম্বার দেয়া আছে, এই নাম্বার গুলোর মধ্যে সবচেয়ে বড় নাম্বারটাকে বের করতে হবে, কোন ফাংশন ব্যবহার করবেন? ম্যাক্স 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 ফাংশন। তাহলে আমরা ইকুয়াল এখানে ম্যাক্স। ম্যাক্স ফাংশন দিলাম, ম্যাক্স, ম্যাক্স এর রেঞ্জটা বলে দিলাম, রেঞ্জটা বলে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, 355। তাহলে ম্যাক্সিমাম রান কত? 355, এটা পাইছি। এখন কাজ হচ্ছে এই ম্যাক্সিমাম রান গেটার যিনি, তার নাম খুঁজে বের করতে হবে, ঠিক আছে? নাম খুঁজে বের করতে হবে। তো নাকি এটাই তো কাজ। জি স্যার। তাহলে এখন আমরা এই কাজটা আসলে ইনডেক্স এবং ম্যাচ ফাংশন এই দুটো কম্বিনেশন করবো, ঠিক আছে? এটা করার জন্য আমাদেরকে আসলে প্রথমে হলো ম্যাচ ফাংশনের কাজ করতে হবে। ম্যাচ ফাংশনের কাজটা হচ্ছে কাইন্ড অফ, এখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে, কাজটা এইভাবে হবে, আমরা আসলে উপর থেকে এইখানে আসলাম, তাই তো? এই কাজটা হবে আমাদের ম্যাচ ফাংশন দিয়ে, ডাটার শুরু থেকে কোথায় আসলে আমার ম্যাক্সিমাম ডাটাটা আছে তার কাছে পৌঁছানো। এবার এই ম্যাক্সিমাম ডাটা থেকে আমরা কোথায় যেতে চাই, সাকিব আল হাসানের কাছে যেতে চাই, এই কাজটা আমাদের করতে হবে হচ্ছে ইন্ডেক্স ফাংশন, ঠিক আছে? এই দুইটা কাজ। তো এখানে আমাদের ম্যাচ ফাংশন আসলে কি করে, আপনার যে রেঞ্জটা আছে, এই যে রেঞ্জটা দিবেন, এই রেঞ্জের মধ্যে আসলে কত নম্বর রোতে ডাটাটা আছে সেটা সে রিটার্ন করে। আপনি 240-এর রো যদি 1 ধরেন, এখানে রেঞ্জটা শুরু যেটা, যে ডাটাতে রেঞ্জের শুরু, তার রো নাম্বার ধরতে হবে 1, 1 2 3 4 5 6 নম্বরে আছে। আমরা এটা দেখি ইন্ডেক্স ফাংশনটা আসলে কিভাবে হবে ম্যাক্স। তাহলে আমরা
এই ম্যাক্স ফাংশনের আগে আসলে সরি ম্যাচ ফাংশন ম্যাচ ম্যাচ ফাংশন। দেখেন ম্যাচ ফাংশনের তিনটা প্যারামিটার আছে। প্রথমটা হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কি? লুকআপ ভ্যালু হচ্ছে যাকে খুঁজবো। লুকআপ লুকআপ মানে কি? খোঁজা, সার্চ করা। যাকে সার্চ করব, কাকে সার্চ করব? সার্চ করব হচ্ছে টোটাল রানের যে ম্যাক্সিমাম, টোটাল রানে যে সংখ্যাটা ম্যাক্সিমাম। সবচেয়ে বেশি তাকেই খুঁজবো। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার জন্য আমাদের কি ফাংশন ব্যবহার করতে হয়? ম্যাক্স ফাংশন। জি তাহলে ম্যাক্স ফাংশনে তো আমাকে সবচেয়ে বড় রানটা দিচ্ছে, তাই না? জি। তাহলে ম্যাক্স ফাংশন আমাকে যেটা রিটার্ন করবে সেটাই আসলে আমার লুকআপ ভ্যালু, কারণ আমি ম্যাক্সিমামকে খুঁজতে চাই। এবার ম্যাক্স ফাংশনটা হচ্ছে আমার প্রথম ডাটা, লুকআপ ভ্যালু। এরপর বলছে হচ্ছে লুকআপ অ্যারে। এই লুকআপ অ্যারেটা হচ্ছে এই যে ম্যাক্সিমাম যে রান, একে কোথায় খুঁজবে? অবশ্যই একে টোটাল রানের মধ্যে খুঁজবে, একে তার এভারেজের মধ্যে খুঁজবে না। তাহলে তাকে আসলে কোথায় খুঁজবে? টোটাল রানের মধ্যে খুঁজবে। তাহলে টোটাল রানসের এই কলামটাকে আপনার সিলেক্ট করুন। সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে বলতে হবে 0, মানে এটা হুবহু এক্সাক্ট ম্যাচ চাই। এক্সাক্ট ম্যাচিং যেন হয়। মানে আপনি বললেন যে পার্শিয়াল ম্যাচিং, মানে আপনার 355.555 আছে, আর ওইখানে আছে 355.23। এরকম হইলে আবার হবে না। ফ্র্যাকশন হলে এই জিনিসটা কাজে লাগে এক্সাক্ট ম্যাচিং এর ক্ষেত্রে। যখন আপনার ফ্র্যাকশন থাকবে তখন খুব কাজে লাগবে। যদি ফুল ডেসিমাল নাম্বার হয় তাহলে, ফ্র্যাকশন না থাকে তাহলে মানে এটার ইউজটা ওইভাবে বোঝা যায় না। ফ্র্যাকশন হলে এক্সাক্ট ম্যাচিংটা খুব ভালো বোঝা যায়। এরকম আর কি। এক্সাক্ট ম্যাচিং মানে হচ্ছে 355 আছে, 355 হতে হবে, এর কম বেশি হলে হবে না। ঠিক আছে? এতটুকু লিখে আমরা একটা এন্টার দিব, দেখবেন একটা নাম্বার আসবে, একটা সিঙ্গেল ডিজিটের একটা নাম্বার আসবে। কত আসছে? 6 আসছে না? এই যে দেখেন সূত্র কিন্তু এটাই আছে। এই সূত্রটাই আমি এন্টার দিলাম, 6 আসলো। এই 6টা আসলে কি? এই 6টা আসলে আপনি এই যে রেঞ্জ দিচ্ছেন, এটা কি বলে? লুকআপ অ্যারে। এটা এই হচ্ছে রো লুকআপ অ্যারে, নাম্বার নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, রো নাম্বার। এই লুকআপ অ্যারেতে J4, J4 কে, J4 কত? J4 কত? J4টা কে? J4 হচ্ছে রান স্যার, যে টোটাল রান। হ্যাঁ, টোটাল রান মানে কোন রানটা? J4 মানে স্পেসিফিক কোন রান? টোটাল রান তো অনেকগুলো আছে, কোনটা? ও J4। J4, এই যে হচ্ছে আপনার 4। ইয়েস, এটা হচ্ছে তামিমের থেকে শুরু করে তাসকিন পর্যন্ত স্যার। না, মানে এই যে হচ্ছে J4 এটার থেকে জে শুরু করে। কলাম, আর এই যে হচ্ছে আপনার জি 4। ওকে। J4 মানে কত আসলে? J4 মানে হচ্ছে 240। 240, তাই না? তাহলে 240-এর কলাম নাম্বার হয়ে যাবে হচ্ছে 1। শুধুমাত্র জি ম্যাচ ফাংশনের জন্য, ম্যাচ ফাংশনের ক্ষেত্রে, এই কাজের ক্ষেত্রে 240-এর সেল অ্যাড্রেস হয়ে যাবে হচ্ছে কত? 1। জি, মানে স্যার এটা হচ্ছে যেখান থেকে শুরু করবে ওখান থেকে এক হ্যাঁ কাউন্ট করে। হ্যাঁ হ্যাঁ, এক আপনি শুরু লুকআপ করবে। অ্যারেটা যেখান থেকে শুরু করছেন তার প্রথম সেলের অ্যাড্রেস হয়ে যাবে 1, তারপর এক এক করে পাবে 1 2 3 4 5, এই যে 6, 355। ঠিক আছে? আপনি অন্য কিছু দেন, ম্যাক্স ফাংশন না দিয়ে আপনি ধরেন 220 দিলেন, আমি সরাসরি একটু সংখ্যা দিয়ে দিই। 220 কত বলতেছে? 9। গুলো দেখেন, 1 2 3 4 5 6 7 8 9। J4 এর মানে হচ্ছে অ্যাড্রেস 1। তারপর এক এক করে নিচে আসবেন, যার যার রো নাম্বার পেয়ে যাবেন আর কি। এই অ্যারের উপর ভিত্তি করে তার রো নাম্বার হবে। আপনি কিন্তু এই রো নাম্বার কখনোই এক্সেল এর এই রো নাম্বার দেখলে হবে না। এক্সেল এর শিটের যে রো নাম্বার, এটা দেখলে কিন্তু হবে না। এই রো নাম্বারটা ডিপেন্ড করতেছে আপনি এখানে এই যে অ্যারেটা কত দিচ্ছেন। অ্যারে যেখান থেকে শুরু করবেন তার অ্যাড্রেস, রো নাম্বার, সেই সেই সেলের রো নাম্বার হয়ে যাবে হচ্ছে 1, এবং তারপরে এক এক করে নিচে নামবেন, এক এক করে অ্যাড্রেস বাড়তে থাকবে। ঠিক আছে? এটা হলো বলার ছিল। তাহলে আমরা কি পাইলাম ম্যাচ ফাংশন দিয়ে? এই ম্যাক্সিমামের রো নাম্বারটা পাইলাম। লুকআপ এর মধ্যে ম্যাক্সিমাম রো নাম্বারটা কত? এখন
আমাদেরকে হচ্ছে এখন ইনডেক্স ফাংশন ব্যবহার করে এই সাকিব আল হাসানের কাছে পৌঁছাইতে হবে। তাহলে এই ম্যাথ ফাংশনের আগে আবার ইনডেক্স ফাংশন আনতে হবে। আপনি কিন্তু যখন করবেন এটা একবারে করবেন, ইনডেক্স থেকেই কাজ করা ধরেন শুরু করবেন, কিন্তু বোঝার জন্য আমরা রিভার্স ওয়েতে দেখতেছি আর কি, বোঝার সুবিধার জন্য। তা আপনি যখন বাসায় একটু বুঝে যাবেন, মাথায় এসে যাবে, তখন আপনি ইনডেক্স দিয়ে ম্যাথ দিয়ে তারপরে প্রথম থেকে লাস্টে যাবেন। এখন কিন্তু আমরা লাস্ট থেকে শুরুর দিকে আসতেছি বোঝার সুবিধার জন্য, আর কোনো কারণ নেই। ঠিক আছে। ইনডেক্স, ইনডেক্সের মধ্যে আসলে আমরা প্রথমে একটা অ্যারে দিব। অ্যারেটা ধরেন আমাদের এই এই কলামটা যেন থাকে, আমরা নেম কে চাচ্ছি তাই না, এই নেম কলামটা যেন থাকে। এই নেম কলাম থেকে ধরেন আমরা টোটাল রান করতে নিলাম, এতদূর না নিলেও হবে। এনশিওর করবেন যেন এই নেম কলামটা থাকে, যে অ্যারেটা নিবেন এটার মধ্যে যেন নেম কলামটা থাকে, এটা এনশিওর করলেই হবে, যেহেতু আমরা নেম দেখতে পাচ্ছি। আর ডান দিকে এত কিছু না নিলেও হয়। তারপর একটু নিলাম, অ্যারে বলে দিলাম। অ্যারে দেওয়ার পর কি দিতে হবে, রো নাম্বার। রো নাম্বার আমাকে কে দিবে, এই যে ম্যাথ ফাংশন যেটা দিবে সেটা আমার রো নাম্বার। তারপরে আমরা কি দিব, কলাম নাম্বার। কলাম নাম্বার দিব হচ্ছে 1। কি বলে, ক্লোজ করলাম, এটা চলে আসছে সাকিব আল হাসান। তাহলে ইনডেক্স ফাংশনে আপনাকে একটা অ্যারে দিতে হবে, এই অ্যারের রো নাম্বারটা কত হবে সেটা বলতে হবে। আর এই রো নাম্বারের মধ্যে কলাম 1, কলাম 1 মানে হচ্ছে এই যে এখানে অ্যারে C4 থেকে J14, এর মধ্যে প্রথম কলাম হচ্ছে সি কলাম। সি কলামের কলাম ইন্ডেক্স নাম্বার হয়ে যাবে হচ্ছে 1, তারপরে ডি কলামের 2, ই কলামের 3, এফ কলামের 4, 5, 6, 7 এরকম। আমরা 1 কেন দিলাম, 1 দিলাম কারণ হচ্ছে নেম কলামটার ইন্ডেক্স হবে 1, কারণ নেম কলামটা কোন কলামে আছে, সি কলামে আছে। সি কলাম দিয়ে যেহেতু শুরু, এর জন্য সি কলামের ইন্ডেক্সটা 1 হয়ে যাবে। আপনি এখানে 1-এর বদলে কত দিবেন, 1-এর বদলে 2 দেন, দেখেন কি হয়। 2 দিলে আমাদের হচ্ছে 55 আসার কথা, কারণ নেমের পরে হচ্ছে, নেমটা হচ্ছে সি কলাম, সি কলামের পরে হচ্ছে ডি কলাম। তাহলে আমরা একটু 2 দিয়ে দেখি কি বলে। এই যে 55 চলে আসছে। একই রকম 2 না দিয়ে আপনি কি দিবেন, ধরেন 2 না দিয়ে আপনি দিবেন হচ্ছে ধরেন 7, 8 দিলাম। 8 দিলে কোন কলামটা আসবে, কোন কলামে ডাটা আসবে কেউ বলতে পারবেন? অ্যারে একটা একটু খেয়াল করবেন। অ্যারে একটা হচ্ছে সি কলাম থেকে যে কলাম পর্যন্ত। তাহলে আমি যদি এখানে 8 দিই, তাহলে কোন কলামটা আসবে? জি। বলতে পারবেন কেউ? বলা যাবে না। এই যে স্যার, সি এই যে কলাম, 96, হ্যাঁ উম, এইটা এটা এই রেঞ্জটাকে দেখতে হবে, এই রেঞ্জের শুরু, শুরু কলাম কোনটা, লাস্টের কলাম কোনটা। শুরু কলামটা খালি দেখেন, আর লাস্টের কলামের মধ্যে যদি থাকে, অবশ্যই শুরু এবং শেষ এর মাঝখানে থাকতে হবে। আপনি ধরেন দিলেন সি থেকে শুরু, জে তে যে শেষ। কারণ আপনি এখানে সার্চ দিলেন হলো 80, লিখে 80 নাম্বার কলাম। 80 নাম্বার, 80টা কলাম তো সি আর জে এর মধ্যে নাই। সি আর জে এর মধ্যে কয়টা কলাম আছে একটু গুনেন না। 11টা আছে। না না, এই যে সি থেকে শুরু, ও 1, আচ্ছা, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা কলাম আছে। তাহলে জি আপনি জি যদি এখানে 8 দেন তাহলে কি দেখতে পারবেন, 8 নাম্বার কলামে যে ডাটা আছে সেটা। জি স্যার। 8 নাম্বার কলামে কি আছে, এই যে টোটাল রানস আছে। টোটাল রানস আছে। তাহলে এন্টার দিই, এই যে 355 আবার চলে আসছে।
বুঝা গেছে? জি। তাহলে আমরা আসলে এই যে কলাম নাম্বারটা ডিপেন্ড করতেছে কার উপর, আপনি এখানে অ্যারে নিচ্ছেন, যেটা যে লুকআপ অ্যারে নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে নতুন করে একটা কলাম, ভার্চুয়ালি একটা কলাম আসতেছে। ঠিক আছে, এটা আর কি একটু মাথায় রাখতে হবে। এটা রাখলে আমাদের মোটামুটি কাজ শেষ। তাহলে আমরা এখানে আসলে 1 দিব, 1 দিলেই আমাদের এই যে সাকিব আল হাসান চলে আসবে। হুম, এটা আমাদের একটা মেইন কাজ ছিল। আর এটাকে হচ্ছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ করতে বলছে আর কি, এরকম orientation। যেটা বলছে যে ওরিয়েন্টেশন অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, দেওয়ার নাম শুড বি বোল্ড। ওই যে কাউন্টার ক্লকওয়াইজ করলাম, এটা বোল্ড করে দিলাম, এটা হইলো। আর রেটিং, রেটিংটা হচ্ছে ক্যালকুলেটিং বাই ইউজিং ফর্মুলাস, প্লেয়ার উইল ক্রিয়েট 1 স্টার, 1 স্টার রেটিং ফর ইচ 100, প্রতি 100 রানের জন্য, সে টোটাল যে রান করছে প্রতি 100 রানের জন্য একটা করে স্টার হবে। তাহলে যার টোটাল রান 240, তার স্টার কয়টা হবে? ধরুন প্রথম জন আছে, তার স্টার কয়টা হবে? স্যার আরেকবার বলুন, কত মানে কত রানের জন্য এই যে স্টার একটু হবে? পড়েন, এই যে একটু পড়েন, দেয়ার ইজ গেট 1 স্টার রেটিং প্লেয়ার ফর উইল ইচ গেট ওয়ান 100 রান, রেটিং পার 100 রান। দেয়ার উইল গেট 0 রেটিং ওকে। ইফ টোটাল রানস লেস দ্যান 100। তাহলে এখন যদি আমরা মুখে মুখে ওকে, হিসাব করি, প্রথমটা কত স্টার আসবে? দুইটা স্যার। 2টা, তারপর আসবে না। 0, তারপর দুইটা। 2টা, তারপর দুইটা দুইটা, তারপরে তিনটা। 3টা, 3টা, 0, 2, 2, 0। তাহলে আপনার তিনটা এখানে কাজ করতে হবে, তাই না? আসবে না, তারপরে দুইটা দুইটা, নাই। জি স্যার। এই কাজ এখন কিভাবে করবো? হুম, এটা কিভাবে করা যায়? তাহলে আমাদেরকে দেখতে হবে হচ্ছে স্টার, স্টার প্রিন্ট করতে হবে, তাই না? স্টার, স্টার প্রিন্ট করবো হচ্ছে 2 বা 3 বার করে। এটা হলো, কিভাবে করা যায়? if আমরা দেখবো এইটা ভাগ 100 ইকুয়ালস যদি 3 হয়, আমরা তো ম্যাক্সিমাম 3টা স্টার আসবে, তাই না? তাহলে আমরা প্রিন্ট করবো 1, 2, 3। অথবা if এইটা ভাগ 100 সমান যদি 2 হয়, তাহলে প্রিন্ট করবো 4 স্টার, কমা if এইটা ভাগ 100 সমান যদি 1 হয়, তাহলে আমরা প্রিন্ট করবো একটা স্টার, না হলে 0 একটা স্টার। আর কি। ঠিক আছে, সব 0 সেখানে। যে করে তো 240 ভাগ 100 মানে কি?
1.4 দেখাচ্ছে। আর এটা হলো গ্রেটার দেন ইকুয়াল টু বি। কি দুইটা স্টার, দুইটা স্টার, তিনটা স্টার, তিনটা স্টার, দুইটা স্টার, দুই দুই। এখন ঠিক আছে, এই সূত্রটা দিলে হবে। ঠিক আছে, এইটা দিলে মনে হয় হবে। সূত্রটা দেখুন, যেভাবে হুম, সূত্র বোঝা গেছে। তো বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। স্যার, এই যে এভারেজ এর একটু কাটসারটা রাখবেন, হ্যাঁ, এক মিনিট। আমি জাস্ট আমাদের কাজ মোটামুটি শেষ আজকের মতো। ওকে স্যার। আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আর কি শীটটা, নিজে করবেন। বুঝতে না পারলে তারপর শীটের সাহায্য নেবেন আপনি। ঠিক আছে।
ঠিক আছে, প্রশ্ন আছে কোনো? না স্যার, অনেক ভালো বুঝছি আজকে, শুধু প্র্যাকটিস করলেই ক্লিয়ার হয়ে যাবে, বাকিটুকু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ দেখেন, এগুলো একটু একটু অ্যাডভান্স, একটু সময় দেওয়া লাগবে আর কি, সময় দিলে তা পারবেন। আমাদের নেক্সট ক্লাসগুলো কি আপনি নেবেন? এক্সেল এর যে দুই একটা ক্লাস আছে এরপরে কালকে তো শেষ, কালকেটা আমি নিবো আর কি। আপনি নেবেন স্যার? হ্যাঁ হ্যাঁ। ওকে। তাহলে আমরা ক্লোজ করি আজকের মতো, হ্যাঁ, ওই প্র্যাকটিস করুন।